আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজন বেসিক ম্যাথের 3 নাম্বার ক্লাস। বেসিক ম্যাথের 3 নাম্বার ক্লাসের আজকেই ফ্রি ক্লাস শেষ। এরপরে আর ক্লাস ফ্রি হবে না। আমি তো গত ক্লাসেই বলছিলাম যে গত ক্লাসটাই শেষ হবে, তারপরেও অথরিটি আজকে আবার এটা আমরা পেজ থেকে যাচ্ছি। নেক্সট ক্লাসগুলি আর পেজ থেকে যাব না, আমরা যাব তখন যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছেন ওই তাদেরকে নিয়ে যে এক্সক্লুসিভ গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে। অ্যাটেন্ডেন্স নিব। গত ক্লাসে যারা ছিলেন কুইক জয়েন করে ফেলি আমরা। গত ক্লাসে যারা যারা ছিলাম, সাজ্জাদ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু পরে, যেহেতু লাইভ ক্লাস, ফেসবুকের লাইভ, অনেকেরই জয়েন করতে একটু সময় লাগে, ওই হিসেবে আমরা 2-4-5 মিনিট সময় নিয়ে তারপরে ক্লাসটা শুরু করব। আবরার, রিফাত, ওকে। আমরা একটু কমেন্ট করতে থাকি, দেখা যাচ্ছে কিনা? আমাকে তো দেখা যায় নাকি? ওকে, মাসুম মিয়া, হ্যাঁ জি স্যার, দেখা যায়। আবরার, হ্যাঁ আবরার লিখতেছি আমি বোর্ডের লেখাটা দেখা যায় কেন একটু দেখো তো। আজকে কি কি করব আমরা? গত ক্লাসের বাকি অঙ্কগুলা এগুলি করা লাগবে কিনা, নাকি আজকে নতুন চ্যাপ্টার লেকচার 3 কি নিয়ে? সুদ কষা। গত ক্লাসের হলো 24 থেকে করব আমরা, 24। হ্যাঁ লেখা দেখা যায় মাসুম। এমনকি গত ক্লাসেরগুলি দেখাইতে হবে কিনা, নাকি আমরা ওই গত ক্লাসের কয়েকটা অঙ্ক বাদ ছিল, এটা তো পারার কথা। ওই ফাঁকিবাজ গ্রুপ দেয় না, হোমওয়ার্ক তো কেউ দিল না, দেয় না, শুধু ক্লাস করে লোকজন। বাসায় না পড়লে কিন্তু হবে না, বাসায় পড়তে হবে, বাসায় পড়তেই হবে। আমরা এখন যারা ক্লাস করতেছি, বা কথার কথা এইখানে যে কজন আছে, ধরি 200 জন ক্লাস করে, এখন এই 200 জনের মধ্যেই যদি কম্পিটিশন হয়, আর কেউ অ্যাপ্লাই করবে না, শুধু এই 200 জনেই অ্যাপ্লাই করবে, তার মধ্যে 3টে পোস্ট। তাহলে কি করতে হবে? এই 200 জনের মধ্যেই যাদের পার্সোনাল স্টাডিটা অনেক বেশি থাকবে, যারা বাসায় বেশি পড়াশোনা করবে, তারাই কিন্তু আগায় যাবে। তাহলে ক্লাসগুলি কেন লাগে? আমরা আমাদের অন্যদের, হ্যাঁ গত ক্লাসের কয়েকটা বাদ আছে না? ঠিক আছে, আমরা শুরু করব। আবরার শুরু করে দিব। মাসুম, ইব্রাহিম, আজকে নতুন আছে অনেকেই, কিন্তু গত ক্লাসের কেউ দেখলাম অনেকেই নাই আবার। ওকে, নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নিব। 2টা ক্লাস মিস করলে তাকে আর ক্লাসে জয়েন করতে দেওয়া হবে না। তৌহিদ, এভরিথিং ইজ ওকে। শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুরু করেন। ওকে, শুরু করি। কোয়েশ্চেন নাম্বার, গত ক্লাসেরটা দিয়ে যাচ্ছি আমরা। গত ক্লাসের ছিল 24 নাম্বার থেকে আমরা দেখব 24, একটা টাইপ বাদ ছিল, 24 নাম্বার। 24 টাকায় 5টি দরে মার্বেল
বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়। আর প্রশ্ন হলো 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? ওকে, কিলো টাকায় 5টা দরে মার্বেল বিক্রি করায় কয় পার্সেন্ট ক্ষতি হয়? 12% ক্ষতি হয়। এখন 10% যদি লাভ করতে হয় তাহলে টাকায় কয়টা মার্বেল বিক্রয় করতে হবে? এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়? ওকে, তাহলে আমরা একদম এজ ইউজুয়াল অন্য কোনো সংখ্যা চেঞ্জ করতে চাই না, এইটাতেই চেঞ্জ করতে চাই। এইটা অনেক সময় পড়তে ভুল হয়ে যায় আমাদের। টাকায় 5টা মানে 1 টাকা দিয়ে সে 5টা কিনছে, কেনার কারণে কি হয়? তার 12% ক্ষতি হয়, মানে বিক্রয় করলে 12% ক্ষতি হয়। তাহলে 5 টাকায় যদি সে 8টা বিক্রি করে তাহলে 12% যদি ক্ষতি হয়ে যায়, তাহলে এখন দেখি আমরা এইখানে অ্যাকচুয়ালি সে কত দিয়ে কিনে নিয়ে এসেছিল এটা। তাহলে কত দিয়ে কিনছিল দেখি তো এটা। তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে তাহলে এইটার বিক্রয় মূল্য কত হয়। তাহলে ক্রয় মূল্য আছে কত? ধরো 1 টাকা, মানে এটা বিক্রয় মূল্য হলো 1 টাকা। তাহলে এটা যদি আমরা ক্রয় মূল্য চিন্তা করতাম তাহলে কত হইতো? তাহলে এখানে আমরা বের করতে পারতাম বিক্রয় মূল্য তো 1 টাকা, এখানে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, কত পার্সেন্ট ক্ষতি? 12% ক্ষতি। 12% ক্ষতি, এটা ওই গত ক্লাসে আমরা শিখছি। বিক্রয় মূল্য কি লিখবো আমরা? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 88%, এই যে এটা ইনটু ক্রয় মূল্য। কারণ যেহেতু কি হচ্ছে, তার 5টা বিক্রি করছে 1 টাকায়, তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো এটা তো 1, তাহলে 88 100 ধরো এটা ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য অ্যাকচুয়ালি কি পাবো? ক্রয় মূল্য পাবো, আমি এটা দশমিকে যাচ্ছি না, এইভাবেই রাখতেছি। তাহলে ক্রয় মূল্য কত পাবো? উপরে 100 নিচে 88, এত টাকা। ওকে, আচ্ছা এখন এইটার উপরেই তো আমি কত পার্সেন্ট লাভ করতে চাই। তাহলে লাভ করতে চাই কত পার্সেন্ট? 10%। এখন যদি এইটা 10% যদি আমি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হবে আমার অ্যাকচুয়ালি? বিক্রয় মূল্য, তাহলে এটার 10% যদি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য হবে 188 এর 110%, 110% এত টাকা। তাহলে আমরা পেয়ে যাব, এইটা ধরো কাটা, আমি আর এই জিনিসটার ছোট করতেছি না, ধরো এইভাবেই থাকুক, এই হলো এত টাকা। তাহলে এত টাকা যদি আমি বিক্রি করি, কয়টা বিক্রি করা লাগবে? এই 5টা আমি বিক্রি করলে এই 5টার ক্রয় মূল্য আছে কত টাকা? এত টাকা। তাহলে এত টাকা দিয়ে 5টা কিনছিলাম, এই টাকার উপর যদি আমি 10% লাভ করতে চাই তাহলে ওই জিনিসটা আমার বিক্রি করা লাগবে কত টাকা? এত টাকা বিক্রি করা লাগবে। ওই ফ্র্যাকশন দিয়ে রাখতেছে কাটাকাটিটা সহজ হওয়ার জন্য। এখন কয়টা বিক্রি করব? আমি কি আর বাড়াচ্ছি না, কিন্তু যে কয়টা ছিল এই কয়টায় 5টার, এইটা ভুলে যাই, এখন এইটা ভুলে যাই। এই 5টার ক্রয় মূল্য যদি আমি তোমাকে বলতাম যে 5টার ক্রয় মূল্য হলো এত টাকা, এখানে যদি তুমি 10% লাভ করতে চাও তাহলে এই 5টা তোমার বিক্রি করা লাগবে কত টাকা? এত টাকা। তাহলে এখন এইটাই তো আমাকে বলছে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তাহলে এই অনুযায়ী যদি আমরা এটা চিন্তা করতাম, আমি উপরে লিখি যাতে ওই নিচে লিখলে হয়তো দেখা নাও যেতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই 88 ভাগ এত টাকায় বিক্রয় করতে হবে 5টি। ওকে, তাহলে এত টাকা যদি 5টা বিক্রয় করা লাগে, আচ্ছা এটা কি তোমরা স্ক্রিনশট নিলে নাও, এটা এই জায়গাটা মুছে দিব আমি, কুইক স্ক্রিনশট নাও, আমি এই যে পরেরটাতে যাচ্ছি। বিক্রয় মূল্য 1 টাকা ধরে যাচ্ছি, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে এইরকম যদি হয় তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব
কারণ এটা ক্রয় মূল্য ছাড়া তো আমি এই জায়গায় যেতেই পারতেছি না। তাহলে এটা যদি ক্রয় মূল্য হয়, এর উপর যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে ওই জিনিসগুলির বিক্রয় মূল্য হওয়া লাগবে আমার এত টাকা। তাহলে এত টাকায় বিক্রয় করি আমি কয়টা? 5টে। এতটা বিক্রয় করি কয়টি? 5টি। ওকে, এটা মুছে দেই, এটা অলরেডি আমার লেখা আছে, বা তোমরা যদি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে 5টি। তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে কয়টা? তাহলে 1 টাকায় আমাকে কয়টা বিক্রয় করতে হবে? তাহলে এরকম হয়ে যাবে। তাহলে কি লিখবো? 5 × 88, নিচে যাবে 110। তাহলে এটা যদি কেটে দেই 22, এটা পাবে 4, অর্থাৎ 4টা বিক্রি করা লাগবে। 4টা যদি আমি বিক্রয় করি তাহলে দেখা যাবে আমার এটার প্রফিট হয়ে যাবে। এই ধরনের অঙ্ক, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই সংখ্যার যেগুলি থাকে তার মধ্যে এটা হলো সেকেন্ড লেভেলের ডিফিকাল্টিস। এইটা অ্যাকচুয়ালি আগের অঙ্কগুলি, যেমন আগে একটা টাইপ আমরা পড়ছি না, যে 4টার ক্রয় মূল্য 5টার বিক্রয় মূল্য সমান হলো কয় পার্সেন্ট লাভ হবে, কয় পার্সেন্ট ক্ষতি হবে, ওই লাভ ক্ষতিটা আমরা ক্যালকুলেট করি, কিন্তু এটা সরাসরি দেয়া থাকে। যদি দেয়া থাকে, মূল ইস্যুটা হলো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ব্যাপারটা ভালো করে আইডেন্টিফাই করতে হবে। ওই ব্যাপারটার ক্যালকুলেশনটা যদি আমরা সহজে পারি তাহলে কিন্তু এটার আনসার হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে কয়টা কিনছিলাম, কয়টা বিক্রয় করতেছে। ওকে, একই রকম আরও 2-1টা অঙ্ক যদি আমরা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা করলাম কত নাম্বার? 24। 25 নাম্বার। 25 25-এরটা হলো টাকায় 5টা দরে লেবু ক্রয় করে, টাকায় ওই যে একই রকম 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে কি হবে? শতকরা 25 টাকা লাভ হবে। শতকরা 25 টাকা লাভ হবে। শতকরা 25 টাকা লাভ হবে। টাকায় 5টা দরে লেবু কিনলাম, কিনে 1 টাকায় কয়টা দরে বিক্রয় করলে 25 টাকা লাভ হবে? শতকরা 25 টাকা লাভ হবে। ওকে, তাহলে এখান থেকে ওকে, তাহলে এইখান থেকে কি করা লাগবে? এটার আনসার তোমরা একটু ট্রাই করো, বলো দেখি এটা কি হইতে পারে। টাকায় 5টা দরে লেবু কিনে টাকায় যদি আমি কয়টা করে বিক্রি করলে শতকরা 25% লাভ হবে? কত হবে? এটার আনসার কত হবে? ওকে, তাহলে ওই আগের মতো চিন্তা করি। ধরো 5টা, তাহলে 5টার ক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য কয় টাকা? 5টার ক্রয় মূল্য হলো, এটা তো সরাসরি দেয়াই আছে, 1 টাকা। এখন এই 1 টাকার উপর কত পার্সেন্ট লাভ করতে চাই আমি? 25% যদি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হইতে হবে? তাহলে বিক্রয় মূল্য হইতে হবে আমার কত টাকা? তাহলে 1 টাকার 25%, তাহলে 1 টাকার 25% আরও 0.5, তাহলে হবে 1 টাকা প্লাস 1 এর 25%, এইরকম। অথবা আমরা লিখতে পারবো 1 এর 125%, অথবা সহজে বলতে পারবো এটা 25 পয়সা। তাহলে এখানে ইজিলি আমরা বলতে পারবো 1.25 টাকা। 1.25 টাকা। এখন 1.25 টাকা যে আমি বিক্রি করব, এটা কতগুলা? এখন জাস্ট ওই সংখ্যাটা চিন্তা করলে হবে। কয়টা আছে এখানে? 5টা। তাহলে আমি যদি এখানে 25% যদি লাভ করতে চাই, আমার তো সবগুলাই বিক্রি করতে হবে। কিন্তু সে কি চাচ্ছে? সবগুলি বিক্রি করবো কত? 125 টাকা। কিন্তু বিক্রি করতে বলছে মানে 1 টাকা 25 পয়সা, কিন্তু বলছে 1 টাকায় কয়টা? তাহলে সিম্পল, এটা ওই হিসাবে গেলে হয়
25 টাকায় বিক্রয় করতে হবে কয়টি? 5টি। তাহলে 1 টাকায় কয়টা? তাহলে 1.25 টাকা। তাহলে এটা যদি আমরা দশমিকটা উঠায় দেই তাহলে এটা পাবো 25, 4 25-এ 104টি। তাহলে আনসার হবে 4টি, কারণ এটা তো স্পেসিফিকলি ক্রয় মূল্যটা দেয়াই আছে, যেহেতু ক্রয় মূল্য দেয়া আছে 25% হবে। সো সহজে কিন্তু বোঝা যায় যে আমি যদি এখানে 25% লাভ করতে চাই তাহলে 1 টাকার জিনিস 1 টাকা 25 পয়সা বিক্রি করতে হবে, কিন্তু এইটাই সে একটু ট্রিক্স দিয়ে বলছে যে 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তাহলে জাস্ট সিম্পল এটার সাথে হিসাব করলেই হয়ে যায়। 125 টাকায় যদি হয় 1 টাকা 25 পয়সা যদি হয় 5টা, তাহলে 1 টাকাতে বিক্রি করতে হবে 4টা। অথবা অন্যভাবে আমরা চিন্তা করতে পারি, 25% যদি আমাকে লাভ করতে হয়, 25% কী করতে হয় আমাকে যদি লাভ করতে হয়, তাহলে কি করা লাগবে? 4 ভাগের 1 ভাগ সেভ করা লাগবে আমার, আদারওয়াইজ তো আর প্রফিট হবে না। এখন কিনে নিয়ে আসছিলাম 5টা, এটা তো সিম্পলি চিন্তা করলেই হয়, কিন্তু কিনে নিয়ে আসলাম 5টা, এখন 4 ভাগের 1 ভাগ যদি প্রফিট করতে চাই বিক্রি করে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4টা বিক্রি করলেই তো হবে। এর মানে 4টা বিক্রি করে, এই দেখো বিক্রি করতেছি 4টা, আমার থেকে যাচ্ছে কয়টা? 1টা থেকে যাচ্ছে। তাহলে 1টা থেকে যাওয়া মানে তো 4 ভাগের 1 ভাগ থেকে যাওয়া, 4 ভাগের 1 ভাগ মানেই তো 25%। এভাবে কিন্তু কুইক চিন্তা করা যায়, কারণ আমার 5টা শর্টকাটের ব্যাপারটা তো বলাই যায় কুইক, কিন্তু আমরা চাচ্ছি যে জিনিসটাতে আমি যদি না বুঝতে পারি শুধু শুধু যে শর্টকাট এগুলো করে তো লাভ নাই, পরে তো এটা ঝামেলায় পড়বই। ওকে, 26 নাম্বার, 26টা দেখো, 4 টাকায় একটি করে লেবু কিনে, 4 টাকায় একটি করে লেবু কিনে, 4 টাকায় একটি করে লেবু কিনে 24 টাকায়, এটা তোমরা করবা, 24 টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? কয় পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। আমি সময় নিচ্ছি, এটা দরকার একটু সময় নিয়ে আমরা সলভ করি, তোমরা নিজেরা চেষ্টা করো যে এটা কত হইতে পারে। টাকায় ওই যে সেম আগের মতো চিন্তা করো, কুইক আনসার করতে হবে কীভাবে সেটাতে পরে যাচ্ছি আমরা, কিন্তু আগে এই ব্যাপারটা খেয়াল করি। 4 টাকায় একটা করে লেবু কিনে 24 টাকায় কয়টা লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? কয় পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। 4 টাকা দেওয়া হলো একটি, তাহলে এরকম করে কিনে 24 টাকায় কয়টা যদি সে বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। দেখি এটা আনসার করো দেখি কুইক, কত হইতে পারে? হ্যাঁ, মুজাহিদ আসি, আলহামদুলিল্লাহ ভালো আছে। রবিউল, হ্যাঁ আমরা কমেন্ট সেকশনে লিখি এটা কুইক, কত হবে? 4 টাকায় একটি করে লেবু কিনে 24 টাকায় কয়টা লেবু বিক্রি করলে 20% লাভ হবে? কমেন্টকে আমি আমার এখানে কি শো করতেছে না নাকি কেউ কমেন্ট? আচ্ছা, 5টি। জাহিদ বলল 5টা। ওকে, আর কেউ? পাঁচটি। বিল্লাল, তসমির আহমেদ বিল্লাল 5টি। জুয়েল মল্লিক 5টি। হ্যাঁ, আসাদুজ্জামান 5টি, অন্য ভয় 5টি। ওকে, আর দরকার নেই, 5টা ঠিক আছে। তাহলে এইটা দেখবো আমরা, 2টা উপায় দেখবো, আমরা ডিটেলস দেখতেছি, পরে কুইক কিভাবে চিন্তা করতে হয় সেটাতেও যাব। তাহলে মূল টার্গেটকে আমাদের ওই আগেরটার মতো চিন্তা করব। তাহলে এখানে তো দেয়াই আছে 4টা একটি করে কিনে, তাহলে কিনে, তাহলে এটা তো ক্রয় মূল্য দেয়াই আছে আমার।
তাহলে এটা হলো ক্রয় মূল্য। কয় টাকা দিয়ে কিনছে? 4 টাকা দিয়ে। তাহলে 4 টাকার জিনিস কিনলাম, যদি আমি কয় পার্সেন্ট লাভ করতে চাই? 20% যদি লাভ করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? এই যে বিক্রয় মূল্য, আগেরটার মতো লিখতেছি আমরা, বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 120%। তাহলে ক্রয় মূল্যকে যদি আমরা 120% দিয়ে যদি ভাগ করে দেই, মানে গুণ করে দেই, তাহলে তো আমি বিক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত হয়? যেটা হলো 120 কয় টাকা? 4 টাকা। তাহলে 4 টাকা যদি হয় তাহলে আমরা এটা কত পাই? এটা তো জানি আমরা 6 5। তাহলে এখান থেকে বলতে পারবো 424.5 এত টাকা। এর মানে হিসাবটা বোঝার চেষ্টা করি, আমি ওটা এতে যাচ্ছি না, ওই দশমিকে যাচ্ছি না, এমনি নর্মাল ক্যালকুলেশনের জন্য খেয়াল করে। এখন 4 টাকার প্রোডাক্ট, এই 4 টাকার প্রোডাক্ট যদি এই এত টাকায় বিক্রি করি তাহলে আমার কয় পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। এখন তোমার কয়টা বিক্রি করা লাগবে? কয়টা? একটা করে লেবু বিক্রি করে। তাহলে আমরা সিম্পলি এটা বলতে পারি, এই যে এত টাকায় বিক্রয় করতে হবে একটি। তাহলে এত টাকায় যদি একটা হয় তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে 24 যাবে উপরে এতটি। এখন কয় টাকায় বলছে? 24 টাকায়। তাহলে 24 টাকায় আমার কয়টা বিক্রি করা লাগবে? তাহলে 5 24 কেটে দিলে পাবো আমরা 5টি। জিনিসটা ক্লিয়ার হওয়াটা জরুরি, বড় ছোট ব্যাপার না, কিন্তু আগে ব্যাপারটা আমাকে বুঝতে হবে। তাহলে সেম আগে আমি আবার এক্সপ্লেন করতেছি। 4 টাকায় দিয়ে একটা কিনে নিয়ে আসছিলাম, এখন এখানে কি করতে চাই আমরা? 20% লাভ করতে চাই। এখন 4 টাকার প্রোডাক্টের উপর যদি 20% আমি লাভ করতে চাই তাহলে 4-এর 120% হইলেই তো এটা কয় টাকা বিক্রি করা লাগবে সেটা আমার বের হয়ে যাবে। এটা কত হবে? 5 সামথিং কিছু একটা হবে, ওইদিকে যাচ্ছি না আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আমি যদি এই একটা যদি এত টাকায় বিক্রি করি তাহলেই তো আমার 20% লাভ হবে। তাহলে এত টাকায় বিক্রি করতে হয় একটা, 1 টাকায় কয়টা? 24 টাকায় কয়টা? তাহলে হিসাব করলে পেয়ে যাবো আমরা কয়টা? 5টা। ওকে, এখন এছাড়া এটা কুইক কিভাবে চিন্তা করা যায় দেখো। এটা যদি রিটার্ন আসে তাহলে আমাকে এইভাবে যেতে হবে, এছাড়া উপায় নাই। এমসিকিউর জন্য কিন্তু আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। এখানে কয়টা পাইছি আমি? 4 টাকা দিয়ে পাইছিলাম কয়টা? এই যে 4 টাকায় একটা। এখন 4 টাকায় যদি একটা হয় তাহলে 24 টাকায় আমি পাবো কয়টা? 24 টাকায় পাবো হলো 6টা। 24 টাকায় পাবো কয়টা? 6টা। এখন এইখানে যদি 20% যদি আমি প্রফিট করতে চাই তাহলে একটা সেভ করলেই তো হবে, একটা সেভ করতে হবে। একটা যদি সেভ করি তাহলে 6টা বিক্রি না করে 5টা বিক্রি করলেই তো হয়। 5টা বিক্রি করলে কিন্তু সেভ হয়ে যাবে একটা, তাহলে তো 20% সেভ হবে। প্রতি 5টায় একটা মানে কি? প্রতি 5টায় একটা মানে 5 ভাগের 1। 5 ভাগের 1 মানে তো 20%। এটা গত ক্লাসে ফ্র্যাকশন কটা লিখে দিছি না? তাহলে 5 ভাগের 1 মানে 20%। এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি কুইক। ওকে, আবার বলতেছি খেয়াল করো, এটা আমি 4 টাকায় দেয় একটা, তাহলে 24 টাকায় পাবো 6টা। 24 টাকায় যদি 6টা হয়, আমি যদি 20% প্রফিট করতে চাই তাহলে একটা কম বিক্রি করলেই তো আমার 20% প্রফিট হয়ে যাবে। এর মানে প্রতি 5টায় আমার একটা সেভ হয়ে যাবে। প্রতি 5টায় একটা বলতে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ মানে তো 20%। আপনার বোর্ডটা দেখা যায় কিনা একটু বলো তো কমেন্টে, নাকি ঘোলা হয়ে গেছে বোর্ডটা? মার্কারটা মনে হয় প্রবলেম হয়ে যায়। ওকে, আমরা কত করলাম? 26 করছি 27 নাম্বার। জি স্যার তো বুঝছি, এখন মানে কি ঘোলা হয়ে যায় নাকি? প্রবলেম নাই, ঠিক আছে। 27। ওকে, 27টা দেখি। টাকায় 4টি ও টাকায় 6টি ধরে সমান সংখ্যক আমরা কিনে। হ্যাঁ, টাকায় 4টি ও 6টি ধরে সমান সংখ্যক আমরা কিনে
ওই কিছু কিছু বাদ দিয়ে লিখতেছি। 5টি করে বিক্রয় করলে 5টি করে টাকায় 5টি করে বিক্রয় করলে অ্যাকচুয়ালি ওই তো ওই এটা দিয়ে বুঝে নাও। টাকায় 5টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ কত? ওকে, কয়টা করে কিনছে সে? 1 টাকায় 4টা করে কিনছে, আবার টাকা 6টা দরে কিনছে। কিনে সে কি করলো, 5টা দরে যদি সে বিক্রি করে, 5টা দরে বিক্রি করবে কতগুলা? সবগুলা যদি সে 5টা করে বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ওকে, এটা কিন্তু ওই যে একটা করে আমরা চিন্তা করতে পারবো এখানে। তাহলে ধরো এখানে একটার দাম 4 টাকা আর এখানে একটার দাম হলো 6 টাকা। তাহলে টোটাল এইভাবে যদি আমরা চিন্তা করি 2 টাকা, মানে টোটাল 2 টাকা দিয়ে সে কতগুলি পাইলো? তাহলে 1 টাকায় পাইলো 4টা, 1 টাকায় পাইলো 6টা। তাহলে আর মানে 2 টাকায় পাইলো কয়টা? সে 10টা। এখন আমরা কিনে টাকায় যদি 5টা বিক্রি করতে চায়, প্রতি টাকায় যদি 5টা বিক্রি করে, তাহলে প্রতি টাকায় 5টা বিক্রি করা মানে কি? 1 টাকাতে যদি সে 10টা বিক্রি করে তাহলে 2 টাকায় বিক্রি করবে কয়টা? মানে 1 টাকায় যদি 5টা 2 টাকায় বিক্রি করবে 10টা, তাহলে লাভ হবে নাকি ক্ষতি হবে? কি হবে? এইভাবে চিন্তা করলে কি হয়ে যায়, মনে হয় যেন তো সমান সমান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইবার আমরা দেখি এটা 0% লাভ হবে। আচ্ছা দেখি তো 0% হয় কিনা, 0% হয় কিনা দেখা যাক। টাকায় 6টা, টাকায় 5টা ধরে কিনে 0%। সাজ্জাদ বলল 0%। আর কেউ? আসাদুজ্জামান আনসার 0। মুর্শেদ সরকার 0%। উত্তর সমান সমান। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা চেষ্টা করি। ওকে, একটা কাজ করি, এটা ধরো একটা অন্য ওয়েতে যাই। আসাদুজ্জামান আর কমেন্ট করার দরকার নাই, আমরা এটা এমনি নর্মালি একটা ওই মানে দেখি এখন সলভ করি। ধরো এমন একটা সংখ্যা নেই, তাহলে আমার টার্গেটটা কি? ধরি আমরা সে ধরো সমান সংখ্যক কিনতেছে, কিন্তু সমান সংখ্যক 4টা 6টা, তাহলে টাকায় 4টি ধরে আর হলো 6টা ধরে কিনলো। সমান সংখ্যক কিনে সে কি করলো? 5টা ধরে বিক্রি করলো। সমান সংখ্যক নাকি সমান টাকা ব্যয় করে? সমান সংখ্যক, ঠিক আছে। তাহলে 4টার টাকায় 4টা, তাহলে টাকায় 4টা যদি সে কিনে, তাহলে আমরা ধরো সে 4, আমরা এটা কাজ করি 4, 6, 5, এটা লসাগু নেই। এটা যদি লসাগু করি কত পাবো? 2, 3, 5। তাহলে কত পাই? 2, 3, 5। তাহলে কত পাবো? 4, 12, 60টা হিসাব করি। তাহলে এখন চিন্তা করতেছি আমি, ধরি সে 60টা কিনে এরকম, ওই যে 4টা করে 1 টাকায়, 4টা করে 1 টাকায়, তাহলে 4টা করে যদি 1 টাকা হয় তাহলে অ্যাকচুয়ালি সে কত টাকার কিনতেছে দেখি তো। তাহলে 4টা ধরো 60 টাকার সে খরচ করবে। কারণ 60 টাকা যদি সে খরচ করে, তাহলে 4টার দাম ধরো ওই যে 60টির ধরো 4টির মূল্য 1 টাকা। তাহলে এখন 1টার মূল্য কত? এটা দরকার নেই, ডাইরেক্ট লিখি। তাহলে 60টা 15 টাকা দিয়ে সে কিনছিল, ধরো প্রথম লটের 60টা। আচ্ছা একইভাবে এইখানে কিনতেছে 6টির মূল্য, ক্রয় মূল্য ধরো, ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখন এই 60টার ক্রয় মূল্য কত পাবে? 10 টাকা। ওকে, তাহলে এখন 10 টাকা যদি হয়, টোটাল সে কিনছে কয়টা? এই লটে 60টা, এই লটে 60টা, মোট হলো
60টা আর 60টা হলো 120টি। কতগুলা? 120টা। এই 120টা প্রোডাক্ট সে কত টাকা দিয়ে কিনছে? সে তার ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য হবে 15 টাকা আর হলো 10 টাকা, তাহলে 25 টাকা। 25 টাকা। এখন এই 120টাই সে বিক্রি করতেছে কত টাকা হিসাবে? সে সবগুলি বিক্রি করতেছে কত টাকা হিসাবে? 5 টাকায়। আমরা কিনে 5টি ক্রয় করে 5টার দাম 1 টাকা, 5টার দাম 1 টাকা। তাহলে এইবার চিন্তা করো, তাহলে 5টির বিক্রয় মূল্য 1 টাকা। 5টার বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। তাহলে একটার দাম হলো এত। টোটাল কতগুলো কিনছিল সে? 60 টাকা, 60টা 60টা করে 120টা। তাহলে 120টার দাম কত হবে? 120টার বিক্রয় মূল্য, 120টার বিক্রয় মূল্য পাবে 24 টাকা। কয় টাকা পাবে? 24 টাকা। যারা কুইক বলে ফেলছি সমান সমান। এখন সে কত টাকা দিয়ে কিনছিল? 25 টাকা দিয়ে কিনে 24 টাকা বিক্রি করছে। 25 টাকায় কিনে 24 টাকা বিক্রি করছে। লাভ হয়েছে নাকি লস হয়েছে? লস হয়েছে। ক্ষতি হয়েছে তার 1 টাকা। ক্ষতি কত হইলো? ক্ষতি যদি 1 টাকা হয়, কত টাকায়? 25 টাকায় কিনে 1 টাকা, 100 টাকায় কিনে কয় টাকা? সুতরাং 4% ক্ষতি হবে। বি কেয়ারফুল। ওই দেখে অনেকেই ঝামেলা করে ওটা আগেই লিখে ফেলায় আনসার। এখন কি জিরো হবে? 50% লস। মুর্শেদ এখন বললো আবার 50% লস। মুর্শেদ 4% ক্ষতি হবে। হ্যাঁ, ফারুক বলছে 4% ক্ষতি হবে, 4% ক্ষতি হবে। হ্যাঁ, লস হবে 4%। তাহলে ব্যাপারটা কীরকম? এই ধরনের অঙ্ক যদি থাকে এমসিকিউর জন্য বিশেষ করে, রিটার্ন হইলে ওইভাবে ওই 1 টাকা ধরে হিসাব করা যাবে। 1 টাকায় 4টা, এখানে আছে 1 টাকায় 6টা, এইভাবে ধরে যেতে হবে। আর এছাড়া যেহেতু আমার এটা কুইক আনসার করতে হয়, এই কারণে এটার জন্য ওই যা সেটা লসাগু নিলে সংখ্যাটা হিসাব করা যায়। এই অঙ্কটারই আরেকটা রূপ আছে, হলো এটা বলে এতটা করে সমান সংখ্যক টাকা ব্যয় করলে, সমান সংখ্যক টাকা ব্যয় করলে এটাও আসে কিন্তু। তো সমান সংখ্যক টাকা ব্যয় করলে সেম একই ওয়েতে যা সেটা লসাগু করে তখন জিনিসটা ওটা আনসার করা যায়। কারণ আমরা 4, 5 আর হলো 6 লসাগু পাইলাম কত? 60। তাহলে ধরি 4 টাকা করে একটা এরকম কিনছিল সে 60টা। তাহলে 60টার দাম হলো 15 টাকা আর ওইখানে 6 টাকা হিসাবে হলো 10 টাকা। তাহলে টোটাল হলো 120টা কিনছে সে 25 টাকা দেয়। এখন প্রতিটা বিক্রি করতেছে কত? 5 টাকায়। 5টা 1 টাকা, তাহলে 120টা বিক্রি করতেছে 24 টাকায়। তো 25 টাকা দিয়ে কিনে যদি 24 টাকা বিক্রি করে, এর মানে তার তো লস হয়ে যাবে, 4% লস। ওকে, পরের অঙ্কটা হোমওয়ার্ক সেম একই জিনিস, এটাতে আর যাচ্ছি না আমি। কতটা? 28 হোমওয়ার্ক। 29টা কি? 5 টাকা 8টি করে কলা কিনে 25% ক্ষতি হয়, প্রতি ডজন কলার মূল্য কত? সেম ওই আগেরগুলোর মতোই, কিন্তু এটাও একই রকম। 31 নাম্বারটা যাক, তারপরে 31টি দেখাই দেয়, কিচ্ছু না, যা সেটা জাস্ট হিসাব করলেই পারবা কিন্তু তোমরা। এই যে প্রতিটি চেয়ার, যা সামনে নর্মাল ক্যালকুলেশন, 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটিতে 20% লাভ, ও অন্যটিতে 20% ক্ষতি। একটাতে 20% লাভ, অন্যটাতে 20% ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তার কত লোকসান হয়েছে? সব মিলিয়ে কত লোকসান হয়েছে? সব মিলিয়ে তার কত লোকসান হয়েছে? তার কত লোকসান হবে অ্যাকচুয়ালি? চেষ্টা করো তোমরা, এটা খুবই সহজ, নর্মাল ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যায়।
হ্যাঁ ওই যে জাহিদ, এটা অ্যাকচুয়ালি ওই যে এমসিকিউর জন্য ওইভাবে আনসার করা যায় আর কি সহজে, কারণ এটা তো তোমার ওই 1 টাকা 1 টাকা করে যদি ধরতাম তাহলে কি চলে আসতো, ওই ভগ্নাংশ আসতো 4 ভাগের 1, 6 ভাগের 1 এরকম চলে আসে। ওইটাকে অ্যাভয়েড করার জন্যে এমন একটা সংখ্যা নিচ্ছে যেটাতে 3টা দ্বারা ডিভিজিবল হয়, তাহলে এটা লসাগু নিলে সুবিধা হয় আর কি। 4% ক্ষতি না, ওটা অপশনটা আছে কত টাকায়, কে যেন লিখছে 4% ক্ষতি। নোবেল পার্সেন্টেজে না, ওটা কত টাকা, তার টাকার হিসাব করবে শুধু, আর কিছু না। কত টাকা ক্ষতি হয়েছে ওইটা হিসাব করবে, তার কত টাকা ক্ষতি হইল, কত টাকা ক্ষতি হইল। $144 ওর আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। ধরো সে 3600 টাকায় বিক্রি করছে, প্রতিটা চেয়ার 3600 টাকা করে 2টা চেয়ার বিক্রয় করা হয়েছে। তাহলে 3600 টাকায় করে যদি বিক্রয় করে তাহলে তার কত লস হয়েছে দেখি এটা। তাহলে এর মানে কি 2টা চেয়ারের ক্রয় মূল্য যদি তুমি হিসাব করো তাহলে তো হয়ে যাবে ক্রয় মূল্য, এখানে তো 2টা চেয়ারের বিক্রয় মূল্য দেয়াই আছে টোটাল 3600 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য চিন্তা করি, এই হিসাবে খেয়াল করো বিক্রয় মূল্য। এখন আর ওই আগের মতো এত ডিটেলস লিখতেছি না, একটা চিন্তা করো এটা কয় পার্সেন্ট, 20% লাভ। এখন 20% যদি লাভ হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, এইটা এই 3600 এই বিক্রয় মূল্যটা হইল এই ক্রয় মূল্যটার 120%, তাহলে তো এইখানে প্রথমটার ক্রয় মূল্য পেয়ে যাব, ক্রয় মূল্য এটা একটা। এখন এটা যদি হয় এমনি নর্মালি চিন্তা করো, এটা তো যে আমি সরাসরি কিন্তু ফ্র্যাকশন লিখতাম, কিন্তু অনেকেই কনফিউজ হইতে পারে, তারপরে তো ছোট করে লিখছি কিন্তু 6/5 এই ধরো ক্রয় মূল্য, তাহলে একটার ক্রয় মূল্য তোমার এখানে কিন্তু পেয়ে যাবা তুমি। তাহলে পাবে কত, 6×6 = 36, তাহলে পাবে ক্রয় মূল্য পাবা 3000 টাকা। একটার ক্রয় মূল্য হয়ে গেছে কিন্তু, তাহলে একটা 3000 টাকা। আচ্ছা একটার যদি 3000 টাকা হয়, একইভাবে তো তুমি বলতে পারো আরেকটা 3600 টাকা না, এই বিক্রয় মূল্যটা হলো 20% ক্ষতি হওয়া মানে কি 80%। তাহলে 80% কিসের, ক্রয় মূল্যের 80%। ক্রয় মূল্যের 80% তুমি যদি এরকম লেখো এটা, তাহলে এগুলি এই কারণে আমি বলছিলাম এগুলো ভগ্নাংশগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজে এগুলির আনসার করা যায়। ক্রয় মূল্য তাহলে কাটাকাটি করা যায় সহজে। এটা যদি 900, তাহলে তুমি ক্রয় মূল্য পাবে কত টাকা, ক্রয় মূল্য পাবে 4 নং 5 নং 45 এত টাকা। এখন টোটাল ক্রয় মূল্য কত টাকা হইলো ডিটেলস লিখতেছি না, এখানে একটা ক্রয় মূল্য আছে 3000 টাকা, আর এখানে ছিল 4500 টাকা, তাহলে 7500 টাকা। এই 7500 টাকার প্রোডাক্ট টোটাল আমি বিক্রি করছি কত টাকা, 3600 টাকা, 3600 টাকা মানে 7200 টাকা। এটা বলছে টাকার অঙ্কে, সংখ্যায় বলছে কত টাকা লস হইলো তার। তাহলে তার লস হয়েছে কত টাকা, ক্ষতি হয়েছে তার 300 টাকা ক্ষতি হয়েছে, 300 টাকা। ওই 144 কে যেন বলতেছে 144, তো ওটা ক্রয় মূল্য হিসাব করে তুমি মনে হয় চিন্তা করতেছো, ক্যালকুলেট করতেছো। মর্তুজা ক্লাস হয়েছে তিনটা মর্তুজা বললো, মর্তুজা আদনান, হ্যাঁ ক্লাস 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস মানে আজকেরটা সহ 3টা আর কি। আর এই ফ্রি ক্লাস হয় আজকেরটাই লাস্ট, এরপরে যারা ভর্তি হয়েছে ঈদের পরে ক্লাস হবে সম্ভবত। আজকের ঈদের আগে আর ক্লাস নাই, ঈদের পরে ক্লাস হবে, ওই গ্রুপে আর পেজের ক্লাস হবে না, এরকম ওপেন ক্লাস হবে না। ওটা যারা শুধুমাত্র ভর্তি হয়েছে তাদের জন্য পরে ওখানে একটা তোমার আলাদা একটা গ্রুপ করে, যদি স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে হয়তো লাইভ হবে, আর যদি কম হয় তাহলে জুমে ক্লাস হবে। ইভেন 100 জনের মতো হলেও আমরা জুমে ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আর এখান থেকে এখানে আর তেমন কোনো প্রশ্ন নাই, সবগুলাই খুব মানে সিলি কোয়েশ্চেন, এগুলো এমনি পারবো আমরা, এগুলো আগে তো ডিটেলস আলোচনা করছি। জাস্ট একটা কোয়েশ্চেন আছে এই ডিফারেন্ট শব্দ দিয়া, শুধু এটা একটু দেখি। 36 নাম্বারটা, কোনো একটি জিনিস
কোশ্চেনটা না লিখতে পারলে খুব ভালো হইতো আমার, কারণ লিখতে গিয়া এক তো হলো বাংলা লিখতে ঝামেলা হয় আর সময় নিয়ে নিচ্ছে। নির্মাতা 20% লাভে 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ $100 হয়, খুবই সহজ কোশ্চেন কিন্তু। তাহলে বলছে খুচরা মূল্য কত? সিম্পল কোশ্চেন। দেখো, একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, অ্যান্ড এই জিনিসটার যদি নির্মাণ খরচ $100 হয়, এটা স্পেসিফিক দেয়াই আছে, সংখ্যাটা দেয়াই আছে। এটা কোথায় আসছিল? 10ম BCS প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষণ 2018 এবং 10 BCS এর প্রশ্ন। এটা কোশ্চেনটা যেখানকারই হোক, কিন্তু এই প্যাটার্নের কোশ্চেনও তো পরীক্ষায় আসে। আর এটাতে যদি স্পেসিফিক দেয়াই আছে সংখ্যাটা $100, তাহলে নির্মাণ খরচ যদি $100 হয়, এখন নির্মাতার বিক্রয় মূল্য কত হবে? তা নির্মাতা অ্যাকচুয়ালি সে কত টাকা বিক্রয় করবে, এটা নির্মাতার বিক্রয় মূল্য। এটা অ্যাকচুয়ালি চেইনের মতো একটা ব্যাপার থাকে আর কি। তা নির্মাতার জন্য বিক্রয় মূল্য হয়, নির্মাতার বিক্রয় মূল্য কত হবে? এটা $100 প্রোডাক্ট, 20% লাভ, তাহলে $120। এইটা মানেই কার? এটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন সে কি করবে? সে আরও 20% লাভ করবে। এখন এটার উপর যদি আরও 20% লাভ করতে চায়, তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে? এটা তো তার ক্রয় মূল্য না, এটার 120% করলেই তো হবে। 120% ইন্টু 120, এই যে 12 144, তাহলে $144 বিক্রয় করলে হয়। তাছাড়া ওই যে অনেকেই খেলে বলে, স্যার এটা তো বড় করে করেন না, ছোট ছোট করে করেন। ছোট করে তো করতেই পারবো আমি, এমন শর্টকাট বলতে পারবো, ধরো এটা অঙ্ক করা লাগবে না, এমনি মুখে মুখে তুমি বলতে পারবা, কিন্তু জিনিসটা তো শুধু শর্ট করে তো লাভ নেই, তোমার আন্ডারস্ট্যান্ডেবল হবে, বুঝতে পারতে হবে। আর এটা যে স্পেসিফিক দেয়াই আছে, সে $100 প্রোডাক্ট, সে $100 প্রোডাক্টে যদি খুচরা বিক্রেতা 20% লাভ করতে চায়, তাহলে $120 বিক্রি করবে। অ্যান্ড নির্মাতা যেটা বিক্রি করতেছে, প্রোডাকশান যে বিক্রি করতেছে, সে এইটা যে কিনে নিচ্ছে খুচরা বিক্রেতা, তার জন্য ক্রয় মূল্য, এবং খুচরা বিক্রেতা বিক্রি করতেছে কার কাছে? কাস্টমারের কাছে, আমাদের কাছে। সে আবার 20% লাভ করতে 144%। কেন? এটা আমরা ওই যে শতকরা যখন করছিলাম এরকম একটা শিখছিলাম না, এই যে এইটা করলেই কিন্তু হয়ে যায়। এটা এই যে এর সবগুলাই তো প্লাস, সবগুলাই যেহেতু প্রফিট, এ তো বুঝাই তো যাচ্ছে, তাহলে এত %। তাহলে এখানে কত পাবা তুমি? 20 20 40, আর এখানে পাবা 4, 44%। এর মানে মোটের উপর 44% তার লাভ হবে। তাহলে $100 প্রোডাক্ট, 44% লাভ মানে $144। এই সিম্পলি তো এটা দিয়ে বলা যায়। এটা ওরা করছে কি, ওই যে কে যেন ওই আগেরটার সাথে পেঁচায় ফেলছে। আগেরটা ওইরকম লিখছিলাম না একটা, ওই যে একটাতে 20%, ওইটা তো অ্যাকচুয়ালি ছিল বিক্রয় মূল্য। এই কারণে লাইনটা কিন্তু ভালো করে পড়তে হবে, কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে না পড়ার কারণে ঝামেলা হয় আমাদের। আমরা করি কি, যে আসলে ওই ক্রয় মূল্যটা চিন্তা করি, ওইটা ক্রয় মূল্য ছিল না, $3600 করে সে বিক্রি করছিল। $3600 করে যদি বিক্রি করে, আর এখানে যদি 20% প্রফিট হয়, একটাতে 20% লস হয়, ঠিকই আছে, 4% হইতো এটা, কিন্তু 4% কিসের 4%? 7200 4% না তো, 4%টা কিসের সেটা চিন্তা করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন এখানে করার মতো দেখি না আমি। 38 নাম্বারটা আছে, 38এরটা এমনি নিজেই পারবা মুখে মুখে। 38, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা ভ্যাট দিলে,
350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? মোট কত টাকা ভ্যাট দিতে হবে? তো মোট কত টাকা ভ্যাট দিতে হবে? এটা তো অঙ্ক করার কিছু নাই। 300 টাকা ধরে 4 টাকা হারে ভ্যাট দেয় মানে কি? প্রতি 100 টাকায় যদি 4 টাকা হয়, 100 টাকায় 4 টাকা, তাহলে 100 টাকায় 4 টাকা না, এই 4 টাকা হারে ভ্যাট দেওয়া বলতে ব্যাপারটা এরকম। যখন ভ্যাটের হিসাব বলে দিচ্ছে 100 টাকায় 4 টাকা, তাহলে এখানে আছে কত? 350 টাকা না? আচ্ছা তুমি ওইটাতে পরে যাও, 300 টাকায় পাবা 12 টাকা, আর 50 টাকায় পাবে আরও 2 টাকা, তাহলে টোটাল 14 টাকা। 14 টাকা ভ্যাট দিলেই তো হবে। আর অথবা এইটা সরাসরি কিনলেই তো হবে, এটা 4% করলেই তো হবে। দেখ, বলছে 42 টাকা। মর্তুজা 42 টাকা হয় কিভাবে? মর্তুজা হিসাব করতে ভুল করছে। 42 টাকা না, 14 টাকা। 14 টাকা ভ্যাট দিতে হবে তার। ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ। এইখানে আর কোনো অঙ্ক নাই। আমরা নতুন চ্যাপ্টারে যাব, সুদ কষা। না, মার্কারটা খুব ঝামেলা করতেছে, আমি লিখে মজা পাচ্ছি না। ওকে, সুদ কষা। সুদ কষা অ্যাকচুয়ালি মেইনলি দেখতে হবে হলো সরল সুদের প্রশ্নগুলি, সিম্পল ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধিরগুলো আসে খুবই কম, পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না, সেটাও আমরা দেখব। কিন্তু চক্রবৃদ্ধির অঙ্কে যদি তোমার বেশি দিয়ে দেয়, কথার কথা 3 বছরের চক্রবৃদ্ধি হিসাব করতে হবে, তাহলে ঝামেলা হয়ে যায়, এগুলো ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায় না। তারপরেও আমরা যাচ্ছি, দেখি এখান থেকে 1 মিনিট। আচ্ছা, সুদ কষা যাওয়ার আগে জাস্ট একটু হালকা আলোচনা করি। সরল সুদ এগুলো বরং এই বাংলা শব্দগুলোর চেয়ে ইংলিশ শব্দগুলো সহজ। সিম্পল ইন্টারেস্ট অ্যাকচুয়ালি আমরা কিভাবে ক্যালকুলেট করি, ক্যালকুলেশনের ওয়েটা তো অ্যাকচুয়ালি ওই ঐকিক নিয়মের ব্যাপারটা তো আছেই, ওটা তো জানি আমরা। তারপরেও আমরা স্টেপ বাই স্টেপ ঐকিক নিয়মের হিসাবেও যাব, বড় করেও যাব, ছোট করেও দেখব। এগুলা কিন্তু এই যে সুদ কষার অঙ্কগুলো মেনলি কিন্তু ঐকিক নিয়ম দিয়ে করা যায়, কিন্তু ঐকিক নিয়মের। তাছাড়া যদি আমরা সূত্রে যাই, সূত্র হিসাবেও কিন্তু মনে রাখা সহজ, ক্যালকুলেশন করা সহজ, এত জায়গা লাগে না, যেহেতু আমার পরীক্ষায় এত স্পেস থাকে না। তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এটা আমরা কিভাবে হিসাব করি, একটা সূত্র মনে রাখলে হয়, আই ইকুয়াল, এটা অনেকেই শিখছি আমরা PRN বা PNR। আমি এটা PNR হিসাবে না লিখে এরকম লিখতেছি, খেয়াল করো, ইন্টু টি। আই ইকুয়াল পি ইন্টু আর বাই 100 ইন্টু টি, আর বাই 100 ইন্টু টি। এখানে আই কি? আই হলো ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ। ওকে, পি এগুলো অনেকেরই জানা আছে। কি শব্দ এটা? প্রিন্সিপাল, PAL নাকি PLE, ডিফারেন্স আছে কিন্তু বানান। এটা হলো মূলধন অথবা আসল। ওকে, তারপরে আরেকটা আছে আর মানে হলো রেট বলতে সুদের হার, কত রেটে নিচ্ছি। টি মানে টাইম মানে সময়,
সময় মানে বছর, কত বছরের জন্য সুদ নেয়, অথবা অনেক সময় এটা মাসে চিন্তা করা লাগে, মাস, সময় বা মাস চিন্তা করতে হয়, সময় বা মাসে চিন্তা করতে হয়। যাবে বোর্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, এইখান থেকে আমরা জিনিসটা দেখব। তাহলে এইটা জাস্ট মনে রাখি আমরা, আই ইকুয়াল পি ইন্টু আর বাই 100 ইন্টু টি। এখন এইখান থেকে আমাকে যেভাবেই বের করতে বলুক সে, ধরো এইটার বেস করে আমরা অন্যটা যাবো, আসল চিন্তা করতে বলো, আসল ক্যালকুলেট করতে বললো। তাহলে আসল যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে আই গুণন 100 আর এখানে দেবো আর গুণ টি, এই যে আসল পেয়ে যাব। আই এরটা দেখাইলাম, পি দেখলাম আমরা। তাহলে একইভাবে আমি যদি আর ক্যালকুলেট করতে চাই, এই যে দেখো উপরের এটা কমন, এই যে আই গুণন 100 পি ইন্টু টি, শুধু যদি নিচেরটা চেঞ্জ করলে হয়। আমি যদি টি মানে সময় যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আই গুণ 100 পি ইন্টু আর, পি ইন্টু আর। শুধুমাত্র এই মূল ব্যাপারটা, এই সূত্রটা মনে রাখে, বাকি এই কনভার্সনগুলোর মধ্যে উপরেরটা কমন, এই যে উপরেরটা কমন, আই গুণন 100, পরে জাস্ট চেঞ্জ করলে হয়। নিচে কয়টা টার্ম, 3টা টার্ম, একটা পি, একটা আর, একটা টি। তো যখন তুমি যেটা ক্যালকুলেট করবে এটা বাদ দিয়ে আরেকটা লিখলে হয়, পি আর টি। পি ক্যালকুলেট করতেছি আর মানে পিটা বাদ, এখানেও চিন্তা করতাম পি আর টি, আর ক্যালকুলেট করতেছি পি আর টি আছে, এখানে হলো টি ক্যালকুলেট করব, তাহলে টিটা নিয়ে নিয়েছি, পি আর আর আছে। এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাও করতে পারবো, অথবা যদি আমরা ঐকিক নিয়মে যাই সেইটাও করতে পারবো। তাহলে আমরা সরাসরি অঙ্কে যাই। এটার কি শিট আছে তোমাদের কাছে ভাই? একটু কমেন্টে বলো। লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে নাকি আছে? শিট আছে, গ্রুপে থাকার কথা শিটটা। মুর্শেদ, মুর্তজা, শিট কি আছে না লিখতে হবে? প্রশ্ন লিখতে হবে কিনা আমার? আচ্ছা, শর্টে তো লিখলাম, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে কি শর্টে শিট নাই, লিখে দিব, তা তো লিখে দিলাম না, প্রশ্নটা লিখলে সময় নিয়ে নে। আচ্ছা, যা হোক, বোর্ডের লেখাটা একটু যদি ঝাপসা আছে তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ? ওই এখানে ওই বোর্ডটাতে একটু ঝামেলা হইতেছে, ওই কেন যেন ল্যাপটায় যাচ্ছে একদম। আচ্ছা, তারপরে আমি কিন্তু মুখে মুখে বলতেছি, ঠিক আছে? আমরা অঙ্ক দিয়ে যাই, সরাসরি অঙ্কে যাই, তাহলে সূত্রের অ্যাপ্লিকেশনটা দেখে ফেলবো। খুবই সহজ সহজ কোয়েশ্চেন এগুলো, আমরা একদম ছোট সময় থেকে সুদ কষার অঙ্ক করে আসতেছি, কিন্তু এই অঙ্কটা মেইনলি আমরা ইউজ করবো এই সূত্রটা। ঐকিক নিয়মটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার চেষ্টা করবো। কেন? ঐকিক নিয়মটা তো অনেক বড়, ওখানে জায়গা থাকে না, ঠিক আছে? তারপরে আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 1, 1 নাম্বারটা দিয়ে যাচ্ছি। শতকরা সুদের হার 4% হলে শতকরা সুদের হার, তোমাদের কাছে কাগজ কলম থাকলে লিখে পেলাম না, আমি তো বলতেছি শতকরা সুদের হার 4% হলে, 4% হলে কত টাকার, কত টাকার 5 বছরের, শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু হবে, 5 বছরের সুদ 100 টাকা হবে, 100 টাকা হবে। যদিও মনে হচ্ছে খুবই ছোট একটা প্রশ্ন, কিন্তু এটা কিসে আসছে দেখো, সোনালী ব্যাংক ক্যাশ 2015, বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট 2018 প্রশ্ন,
2015 সোনালী ব্যাংকে আসছে বা অন্যান্য ব্যাংকেও আসে এটা, শতকরা সুদের হার। আর প্রাইমারিতে তো এর চেয়ে ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন আসে না, বিসিএসে এর চেয়ে ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন আসে না। ওকে, আমরা একদম সহজটাতে যাচ্ছি। শতকরা সুদের হার 4% হলে এই ব্যাপারটা অনেক সময় হয় কি আমরা রিলেট করতে পারি না। শতকরা সুদের হার 4% মানে হলো এই যে শতকরা, এটা লিখে দিতেছে খেয়াল করো, অনেকেই জানি আমরা এটা, তারপরেও জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমরা অ্যাকচুয়ালি আমি একদম আহামরি যে তোমার অনেক কিছু শিখাইতেছি তা কিন্তু না, তোমার আগের ব্যাপারটাই আমি জাস্ট তোমার সাথে প্র্যাকটিস করতেছি, মনে করাই দিতেছি। তাহলে শতকরা সুদের হার, শতকরা সুদের হার এইটা মানে হলো 100 টাকার 1 বছরের সুদ। এই শতকরা সুদের হার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো 100 টাকার 1 বছরের সুদ। যা বলে থাকুক, আমরা ঐকিক নিয়মে যদি চিন্তা করতাম তাহলে তো এরকম চিন্তা করতে পারতাম আমি, এই যে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 4 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 4 টাকা। আচ্ছা, এখন এইখানে কয় বছরের চাইছে সে? 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ 100 টাকা হবে, কিন্তু দেয়া আছে কোনটা আমার? 100 টাকা দিয়েছে। তাহলে কি দরকার আমার? কত টাকার, কত টাকার। তাহলে আমরা কি লিখব? তাহলে আমার লেখা লাগবে এই যে 4 টাকা সুদ হয় 100 টাকায়, এটা কত বছরে? 1 বছরে। এই দেখো, 1 বছরে 4 টাকায় সুদ হয় 100 টাকা। তাহলে 4 টাকা সুদ হয় 100 টাকায়। এখন আমার কয় বছরের দরকার? 5 বছরে। তাহলে 5 বছরে যদি 4 টাকা সুদ হইতো তাহলে কত টাকা দেওয়া লাগতো আমার? এটার 5 গুণ টাকা দেওয়া লাগতো, তাহলে 500 টাকা দেওয়া লাগতো, 500 টাকা। এখন ওইখানে কি আছে? কত টাকা সুদ হওয়া লাগবে তার? 100 টাকা সুদ হওয়া লাগবে। তাহলে ওই ঐকিক নিয়মের 5 বছরে তাহলে 1 টাকা সুদ হইতো কত বছরে, মানে কত টাকায়? 500 4 আবার 5 টাকায় 100 টাকা সুদ হবে কত বছরে? তাহলে বিষয়টা কি হইলো? এটাতে অনেক বড় হয়ে যাচ্ছে না? তাহলে আমার এত কিছু চিন্তা করার তো দরকার নেই, আমার দরকার কি? এটা কত টাকা, কত টাকা। তাহলে এটা দরকার হলো আমার পি। কি দরকার? পি। তাহলে পি আমরা কিভাবে ক্যালকুলেট করবো? আমাদের আগের সূত্রে যাই, আই গুণন 100 আর গুণন টি, আর গুণন টি। এখন এই শুধু যদি কোনোভাবে আমি মান বসাইতে পারি তাহলে তো আনসার হয়ে যায়। আয় আছে আমার কাছে কত টাকা? 100 টাকা। আর এই 100 তো আগের থেকে আছে সূত্রে। রেট কত? 4, তাহলে 4। এই যে 4%, এটা লিখতে গিয়ে অনেক ঝামেলা হয়, 100 ভাগ করা লাগে, এই কারণে 100টা আগেই লিখে রাখছি আমরা। কয় বছরের দরকার? 5 বছরের। এখন দেখো এই যে টোটালটা আমি পেয়ে গেছি। এটা যদি তুমি 4 দিয়ে যদি কাটো পাবা কত? 25। 5 দিয়ে কাটলে 5, তাহলে পাবে 500 টাকা। তাহলে আনসার কত হবে? 500 টাকা। এইভাবে বিভিন্নটা আমরা ক্যালকুলেট করব। রেট ক্যালকুলেট করা বা টাইম ক্যালকুলেট করার ব্যাপারটা, বা সুদ কিভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে আমরা চাচ্ছি এই ঐকিক নিয়মের যে ইস্যুটা আছে এইটাকে অ্যাভয়েড করব। এটা অ্যাভয়েড করে নর্মালি আমাদের ওই সূত্রটা ইউজ করার চেষ্টা করি। মার্কারটা এরকম পরিস্থিতি মনে হচ্ছে, পার্মানেন্ট মনে হইতেছে। মার্কারটা তো আমি মুছে কুলাইতে পারতেছি না। অসুবিধা নেই, আমরা যারা ক্লাস করতেছি সবাই তো আমরাই একটু ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে যাতে জিনিসটা ওই বুঝতে পারলেই হইল। ওকে, 2 নাম্বারটাতে যাই। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা আমি একদম শিট থেকে পড়াচ্ছি কিন্তু। বার্ষিক 5% মুনাফায়, এ দেখো বার্ষিক
তাহলে জাস্ট ওই শব্দগুলি আমাকে ওই ওই টার্মগুলো শুধু আইডেন্টিফাই করলে হবে। 5% মুনাফায়, তাহলে 5% মুনাফা এটা কি পেয়ে গেছি আমরা? আর এর মান পেয়ে গেছি। মুনাফার কোনো আসল 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা আগেরটার মতোই 250 টাকা, 200 বার্ষিক 5% মুনাফার কোনো আসল 2 বছরের মুনাফা, কোনো আসলের কোনো আসলের 2 বছরের মুনাফা 250 টাকা হলে আসল কত টাকা? আসল কত টাকা? তাহলে সিম্পল ওই আগের মতোই। তাহলে এটা তো মানে কি জানি আমি আর এর মান জানি, যেহেতু আসল বের করতে বলছি তাহলে পি এর মান দরকার আমার। পি কিভাবে লিখবো? আই গুণ 100 আর বাকি যে দুইটা বাকি আছে এই দুইটা বাকি আর গুণ টি। এখন এখানে তো দেয়াই আছে আমার আই এর মান কত দেয়া আছে? 250 টাকা। তাহলে 250 মান বসাইতেছি শুধু, এটা হলো 100। রেট আছে কত? 5%। ওই 5% এটা আবার ভাগ করতে যায় না, 100 কিন্তু আগেই লিখে বলছি আমি সূত্রে, ওই হিসাবে জাস্ট ওই সংখ্যাটা নিলেই হবে। এটা হলো আমি যেটাতে লিখছি ওই 100 লেখার সুবিধা হলো এটা, না কিন্তু এটা ভাগ করতে হয়, আবার ভাগ করে দশমিকে নিতে হয়, তাহলে তো ঝামেলা হবে, সময় লাগবে বেশি। কয় বছরের? 2 বছরের। জাস্ট মান বসালেই আনসার হয়ে যায়। এটা 5 দিয়ে কাটলে 5 5 25 50, এখানে পাবো কত? 25, তাহলে হবে 2500 টাকা, 2500 টাকা। ক্লিয়ার? তাহলে আসলের দুইটা দেখছি আমরা, আসল ক্যালকুলেশনের কিভাবে ক্যালকুলেট করি, শুধু সূত্রটা খেয়াল রাখলেই হয়। আর যদি তোমার পরীক্ষার হলে খুব ঝামেলা হয় তাহলে চট করে এলে কোয়েশ্চেন পড়বে আর শুধু লিখে রাখবা, ঠিক আছে? আর পেয়ে গেলাম 5, তারপরে তো কোন আসল মানে পি আমাকে ক্যালকুলেট করা লাগবে। আসলের 2 বছর, তাহলে 2 বছর টি পেয়ে গেলাম 2। ওকে, মুনাফা হলো ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হলো 250 টাকা। এখন যা সেটা মান বসাইলে হবে পি এর মান, কোনটার ক্যালকুলেট করা লাগবে এটা ইজিলি তখন আমরা পেয়ে যাব। 3 নাম্বারটা 4 নাম্বারটা হোমওয়ার্ক, সেম একই জিনিস, ওই আসল ক্যালকুলেট করতে হবে। দুইটা আমি দেখাই দিছি, 3 4 হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 5 নাম্বারটা কি আছে? সুদের হার, এই দেখো সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়। 70 টাকা কমে যায়। 5 বছরে কত টাকা কমে যায়? তার 70 টাকা কমে যায়। তার মূলধন কত ছিল? তার মূলধন কত ছিল? তাহলে কত টাকায়? 5%-এ 5%, 7% থেকে 5% হইল, 5 বছরে তার কত কমে গেল? 70 টাকা কমে গেল। তাহলে 5 বছরে যদি তার 70 টাকা কমে যায়, এইবার জিজ্ঞেস করছে তাহলে তার আসল কত টাকা ছিল? আসল ছিল তার কত টাকা? এটা নর্মালি চিন্তা করলেই কিন্তু হয়, এগুলো কিন্তু এত জটিল কোনো প্রশ্ন না। কারণ সিম্পলি যদি আমরা চিন্তা করতাম, সুদের হার ছিল 5%, 7%, এই কিন্তু হয়ে গেছে 5%, তাহলে 2% কমছে। 2% কমছে মানে বলতে কি, তাহলে 2% যদি কমে, খেয়াল করো, তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি 2% কমা মানে তার 1 বছরে, খেয়াল করো, 1 বছরে কমে কত টাকা? 2 টাকা। 1 বছরে কমে 2 টাকা। 1 বছরে যে 2 টাকা কমে, এটা কত টাকা অ্যাকচুয়ালি? ওই 100 টাকায়, 100 টাকায়, এটা মানে তো 2% কমা। তাহলে প্রতি 100 টাকায় 1 বছরে তার 2 টাকা কমে যায়। আচ্ছা দেখি তো 5 বছরে তার কয় টাকা কমছে? তার 10 টাকা কমছে। 5 বছরে কমে কত টাকা? 10 টাকা। কারণ 1 বছরে কমে 2 টাকা, 5 বছরে কমছে 10 টাকা।
আচ্ছা এই 10 টাকা যখন কমতেছে এই কত টাকায় 10 টাকা কমতেছে কত টাকায় 100 টাকায় তো 10 টাকা কমে 100 টাকায় 70 টাকা কমবে কয় টাকায় এই তো সিম্পলি এরকম বললেই তো হয়ে যায় 10 টাকায় কম যখন কমে তখন 100 টাকায় 70 টাকা কমে 700 টাকায় তাহলে অ্যাকচুয়ালি তার আসল ছিল 700 টাকা আবার বলতেছি সুদের হার 7% ছিল 7% থেকে কয় পার্সেন্ট হয়ে গেছে তার এটা 5% তাহলে 5% যদি হয় এর মানে অ্যাকচুয়ালি তার 2% কমছে 2% যদি কমে 100 টাকায় 1 বছরে কমতেছে তার 2 টাকায় ব্যাপারটা এরকম তাহলে 5 বছরে কমতেছে 10 টাকা 10 টাকা যখন কমতেছে তখন তার আসল ছিল কত টাকা 100 টাকা তাহলে কমছে অ্যাকচুয়ালি তার 5 বছরের মূল টাকাটা কত 70 টাকা তাহলে 70 টাকা হলে 700 টাকা কমছে তাহলে মানে 700 টাকা তার আসল ছিল আচ্ছা শীট যেহেতু নাই নয়তো তো 6 নাম্বারটা করতে বলতাম তোমাদেরকে ঠিক আছে 6 নাম্বারটা আমি লিখতেছি প্রশ্নটা ছয় নাম্বার বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে বার্ষিক শতকরা তোমাদের কাছে তো কাগজ কলম থাকলে লিখে ফেলাও বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে 6 টাকা হার সরল সুদে 5,200 টাকার আমরা একদম বেসিকগুলা করতেছি 2 বছরের সুদ কত টাকা 2 বছরের সুদ কত টাকা তাহলে সিম্পল দেয়াই তো আছে 6% হার আসল হলো এটা হলো আসল এটা হলো পি এর মান আসল হলো 5,200 টাকা এটা কয় বছর 2 বছর তাহলে এটা টি এটা হলো আর তাহলে এখন সবগুলাই আছে কি দরকার আমার সুদ কত টাকা তাহলে মূল সূত্রটা লিখলেই তো হয়ে যাচ্ছে পি ইকুয়াল আই ইকুয়াল পি ইন্টু আর বাই 100 ইন্টু টি ওকে পি এর মান কত 5,200 টাকা গুণ কত পার্সেন্ট রেট 6% রেট 100 কয় বছর 2 বছর তাহলে এটা কাটা তাহলে কত পাবে 100 4 গুণ 6 করে যে 52 ডাবল কত 2 দিয়ে যদি গুণ করি আমরা কত পাবো 104 তাহলে 104 424 624 টাকা তাহলে সুদ পাবো 624 টাকা আচ্ছা 7 নাম্বারটা আমি এইখানে লিখতেছি এই পাশে মুছতেছি পরে 7 নাম্বারটা তোমরা করো একটু ডিফারেন্ট না ঠিক কথাটা একটু চেঞ্জ করে দেয় আর কি শতকরা বার্ষিক 6% হারে বার্ষিক 6% হারে 9 মাসে এই যে 9 মাসে মাস থাকলে কি করতে হয় 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে 10,000 টাকার সুদ কত হবে 10,000 টাকার সুদ কত হবে তাহলে যদি মাস থাকে তাহলে কি করতে হয় মাসে হইলে কিভাবে হিসাব করি আমরা তাহলে যে 12 মাস দিয়ে চিন্তা করা লাগবে আগে এরকম লিখছিলাম না আমরা এরকম এই পি ইন্টু আর বাই 100 ইন্টু টি এরকম লিখছিলাম না ঐকিক নিয়মে কিন্তু বলতেই পারবো আমরা এটা তখন এরকম লিখবো 100 টাকার 12 মাসের সুদ 6 টাকা 100 টাকার 1 মাসের সুদ কত 100 টাকার 9 মাসের সুদ কত তখন আবার চিন্তা করব 10,000 টাকার 9 মাসের সুদ কত ওইভাবে ঐকিক নিয়মে যদি মাস হিসাবে থাকে তাহলে সূত্রটা শুধু এখানে চেঞ্জ করে দিলেই হবে এই যে আর এখানে নিচে 12 দিয়ে গুণ করতে হবে এটা 100 আর এটা হবে টি
শেষ। তখন যেহেতু এটা মাস হিসাবে, এটা হলো অ্যানুয়ালি, বছরে, এটা হলো বছরে, আর এটা হলো মাসে বা মাসিক। তাহলে এখন এটা আনসার বলো কত হবে। তাহলে এখন কি 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 দেওয়া আছে আমাদের, বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ। তাহলে সুদের পরিমাণই তো বের করতে বলছে। তাহলে 10,000 গুণ কয় পার্সেন্ট রেটে, 6% রেটে, আর এর মান 6, 12, এটা 100, কত মাস, 9 মাস। তাহলে 9 মাসের সুদ। এখন হিসাব করলে হবে 1 2 1 2, 6 দিয়ে যদি কাটে পাবো 2, ওকে। আবার 6 দিয়ে এটাতে কাটলে পাবে কত, মানে 2 দিয়ে যদি কাটো এটা পাবে 50, 5 নং 45, 450 টাকা। এর মানে মূল সূত্রটা শুধু খেয়াল রাখলেই হয়ে যায়। এইটাই জাস্ট ঘুরায় ফেরায় এক একবার এক একটা চায়। কখনো রেট চাইবে, কখনো টি এর মান ক্যালকুলেট করা লাগবে, কখনো দেখা যাবে সুদের পরিমাণ কত। আচ্ছা, সুদ আসল দিয়ে থাকলে কি হতো, এরকম দেখে একটা অঙ্কে যাওয়া যায় কিনা। আমরা কত দেখছি, 8 না 7 দেখছি, 8 নাম্বারটা। ঠিক আছে, 8 নাম্বারটা সেম কোশ্চেন, 8 9 একই রকম। 10 করতেছি আমি, 10। এক ব্যক্তি 5% সরল সুদে 5% সরল সুদে 2,000 টাকা এবং 10% সরল সুদে 1,000 টাকা বিনিয়োগ করলে 1,000 টাকা বিনিয়োগ করলে 2 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন। এটা তো এত সূত্র ছাড়া এমনিতেই তো বলা যায়। ঠিক আছে, তোমরা এটা বলো কুইক কী হবে। এক ব্যক্তি 5% সরল সুদে 2,000 টাকা আর 10% সরল সুদে 1800 না, কিন্তু এটা 1,000, 1800 মনে হচ্ছে, 1,000 টাকা বিনিয়োগ করলে 2 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন। অ্যাকচুয়ালি এই দুইটা টাকা থেকে, দুইটা মূলধন থেকে উনি কত টাকা সুদ পাবেন, চেষ্টা করো। মর্তুজা বলো আনসার কি হবে। ওকে, হ্যাঁ, এটা কি হবে আনসার। রবিউল, জুয়েল, মুর্শেদ, 5% সরল সুদে 2,000 আর হলো 10% সুদ হলো 1,000 টাকা বিনিয়োগ 2 বছরে। আচ্ছা, এটা এত সূত্র বাদ দিয়ে আমরা এমনি চিন্তা করি, খেয়াল করো। তাহলে এখানে কি পাবে সে, 100 টাকায় তোর 1 বছরে সে কয় টাকা পাবে, 5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে যদি 5 টাকা হয়, তাহলে 100 টাকায় সে 2 বছরে পাবে 10 টাকা। ওকে, 1,000 টাকায় 2 বছরে পাবে সে 100 টাকা। 1,000 টাকায় 100 টাকা। এখানে টোটাল কত টাকা, 2,000 টাকা। তাহলে 2,000 টাকায় 2 বছরে পাবে সে, এটা ডাবল 200 টাকা পাবে। তাহলে 2,000 টাকারটা কিন্তু হিসাব হয়ে গেছে আমাদের নর্মালি।
কারণ 100 টাকায় 1 বছরে 5 টাকা, তাহলে আমরা কুইক চিন্তা করতেছি 100 টাকায় 2 বছরে পাবে, সেটা ডাবল 10 টাকা। আচ্ছা, এখন 100 টাকায় 2000 আছে, 100-র সাথে তো 1000টা তাড়াতাড়ি চিন্তা করা যায়, তাড়াতাড়ি বললেই তো হয়। তাহলে এইটা কত হয়? 1000 টাকায় সে 2 বছরে পাবে, এটা 10 গুণ পাবে, 100 টাকা পাবে। তাহলে 2 বছরে এটা ডাবল 200 টাকা পাবে, একটা পাইলাম। পরেরটা কয় পার্সেন্ট? 10% হিসাবে খেয়াল করে। 100 টাকায় 1 বছরে পাবে 10 টাকা। এখন 100 টাকায় 2 বছরে পাই তো সে কয় টাকা? 20 টাকা। 20 টাকা যদি হয়, এখন কত আছে? 1000 টাকা। তাহলে 1000 টাকায় সে 2 বছরে পাবে কত টাকা? 1000 টাকা 2 বছরে পাবে সে 200 টাকা। তাহলে টোটাল 200 400 টাকা পাবে। ওকে, 11 নাম্বারটা সেম। 12 নাম্বারটা যাব আমরা। 12, কোশ্চেন নাম্বার 12, সুদ আসল দেয়া থাকলে কি করতে হয়? সিম্পল কোশ্চেন অ্যাকচুয়ালি। নম্বর 450 টাকার বার্ষিক 450 টাকার বার্ষিক 6% সুদে, মানে 6% হার সুদে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে। 558 টাকা হবে। তাহলে এখানে সুদ আসলে কত? 558 টাকা হবে কত বছরে? যেহেতু আমাকে বছর ক্যালকুলেট করতে বলছে, তাহলে আর এইখানে দেয়া আছে কি? সুদ আসলে 558 টাকা। তাহলে তো সরাসরি আমরা বলতে পারবো এখান থেকে। তাহলে তার সুদ কত হবে? 558 টাকা হলো সুদ আসলে। তার মধ্যে এখানে আসল আছে তার কত টাকা? 450 টাকা। তাহলে তার 108 টাকা হলো সুদ। 108 টাকা হবে সুদ। এখন কি দরকার আমার? কত বছর? কত বছর বলতে টি এর মান। তাহলে এই সূত্রটা শুধু চিন্তা করি, টি মানে আই গুণ দিব 100, তাহলে পি ইন্টু আর দিলেই তো হয়। এখন তো সবগুলি মান দেয়াই আছে, এইটা আগে দেয়া ছিল না, এটা আমাকে ক্যালকুলেট করা লাগছে। 108, 100 দিয়ে যদি গুণ করি, পি কত টাকা? 450 টাকা। 450 কত পার্সেন্ট রেটে? 6% রেটে। 6% রেটে কত টাকা হয়? এখন এটা জাস্ট ক্যালকুলেট করলেই হয়। ওকে, এটা যদি কেটে দিই 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, 9 দিয়ে যদি কাটে এটা কত পাবা? 9 কে 9, 9 দুগুণে 18, 2, 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে 4 বছর। আনসার হবে 4 বছর। তালুকদার, ইতি তালুকদার। ওকে, পরের অঙ্কগুলো দেখি, কারণ এটা সময় নিচ্ছে না কেন? অঙ্কগুলো তো খুব মানে জটিল না, সবগুলো অঙ্ক তো সহজ সহজ। আচ্ছা, 13 নাম্বারটা কি আছে আমরা দেখতেছি। বাকিগুলো শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 5 টাকা হার সুদে কত বছরে ওই যে বছর ক্যালকুলেট করতে হবে, কত বছরে 175 টাকার সুদ 87.50 টাকা হবে। এটা কিন্তু সরাসরি প্রশ্ন দেয়াই আছে। তাহলে তো দেয়াই আছে, আমার কি দরকার? কত বছর। তাহলে বছর যদি হয়, তাহলে টি এর মান দরকার। টি যদি হয়, এই যে উপর একটা কমন, বারবার লিখতেছি কেন? যাতে তোমার একদম মাথায় মানে গেঁথে যায়। তাহলে আই ইন্টু 100, উপর একটা কমন। এখন নিচে লাগবে পি ইন্টু আর, কারণ টিটা তো এই পাশে ছিল, এটা নিয়ে নিছি আমি। এখন তো সবগুলির মান দেয়া আছে। এটা হলো 87.50, 100 দিয়ে গুণ করব। আর এটা কত পাবে? পি এর মান কত টাকা? কত বছরে? 175 টাকার। তাহলে 175 কয় বছরে? এটা দরকার। রেট কত? 5%, 5। এখন জাস্ট ক্যালকুলেট করলেই পাবো। এটা পাবো আমরা কত?
8,750 75.5 ওকে। তাহলে এখন এটা কেটে দিই, 5 দিয়ে তো কাটা যাবে ইজিলি, তাহলে পাবে 5 একে 5 37, 5 7 35, 5 7 25, এই যে মিলে গেছে। এটা যদি কেটে দিই তাহলে পাবো 10, আনসার হবে 10 বছর। হ্যাঁ, বিসিএস এর বীজগণিত পাটিগণিতটা কভার করবে মর্তুজা। বিসিএস এর বীজগণিত পাটিগণিতটা পুরোটাই কভার করবে, বীজগণিত পাটিগণিত জিওমেট্রি এই পার্টটা কভার করবে। শুধুমাত্র কভার হবে না হলো অ্যানালাইটিক্যাল এর যে পার্টটা আছে, মানসিক মেন্টাল এবিলিটির পার্টটা কভার করবে না, বাকিটা কভার করবে। 14 নাম্বার 14, একটি ব্যাংক মূলধনের উপর 8% মুনাফা দেয়, তাহলে এটা হলো আর এর মান, 8% মুনাফা দেয়। যদি 5,000 টাকার, এই যে 5,000 পি এর মান পেয়ে গেছি আমরা, যদি 5,000 টাকার 8 বছরের, এই যে 8 বছর মানে টি এর মান 8 বছরের জন্য রাখা হয়, 8 বছরের জন্য রাখা হয়, তাহলে আসল সহ কত টাকা পাবে? ভেরি সিম্পল, আসল সহ কত টাকা পাবে, তাহলে আসল সহ কত টাকা পাবে এখন তো হিসাব করলেই হয়। আসল তো আছে, আসল কত টাকা আছে আমার? 5,000 টাকা তো আছেই। এখন কোনটা দরকার? শুধু সুদ কয় টাকা পাবো সেটা হিসাব করলেই হয়। তাহলে আয়ের মানটা তো মূল সূত্রটা লিখলেই হয়ে যায়, R/100 গুণ টি, সবগুলোই আছে। পি এর মান হলো 5,000, আর কত পার্সেন্ট রেট? 8% রেট, 100, কত বছর, কয় বছর রাখছে সে? দুইটাকে একই সংখ্যা, 8% রেট 8% হার, তা 8 বছরের জন্য। এখন হিসাব করো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে কত পাবে? এটা কত পাবে? 400 গুণ আবার 8 দিয়ে গুণ করো, 4 এটা 32, তাহলে 3200 টাকা পাবা ইন্টারেস্ট। আর 3200 টাকা যদি ইন্টারেস্ট হয় তাহলে সুদ আসল সহ কত টাকা হবে? তোমার আসল আছে হলো 5,000 টাকা, আরও আছে হলো 3200 টাকা, তাহলে টোটাল পাবে 8,200 টাকা। এটা আমি আগের ক্লাসে কিন্তু বলছি, এই যে পরীক্ষার হলে ভদ্রতা দেখানোর জন্য এইভাবে লেখার দরকার নাই। এইভাবে লেখা, এটা তো ধরো সিম্পল লেখছি, এমনি পারা যায়। এইভাবে লিখলে হয় কি, যোগ করতে ঝামেলা হয়। এই যে 1987 যোগ 900 ধরো এরকম, এখন এইরকম করে যোগ করলে তো ঝামেলা হবে। বরং এটা যদি নিচে নিচে আমি লিখতাম তাহলে এটা তাড়াতাড়ি হয়তো চোখে পড়তো, আমার এই সময় কম লাগবে। হ্যাঁ, 8,200 টাকা, এই তো খুব সহজ, এটা দেখে আনসার করা যায়। আর মূলত প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায় এই সরল সুদেরগুলাই কিন্তু আসে, চক্রবৃদ্ধিরগুলি খুব বেশি একটা পরীক্ষায় আসে না। ব্যাংকের রিটেনে 2-1টা প্রশ্ন আসে, কিন্তু তাও আবার যদি তোমার 3 বছরে চক্রবৃদ্ধি হয় তাহলে ঝামেলা হয়ে যায়। এটা আমরা দেখব। আমরা কত করছি? 14 করছি, 15 নাম্বার সিরিয়ালি যাচ্ছি। 5% হার সুদে, এই দেখো সুদ আসল থাকলে কি হবে? 5% হার সুদে, 5% হার সুদ মানে রেট পেয়ে গেলাম 30,000 টাকার, 30,000 টাকা মানে পি এর মান পেয়ে গেছি। 30,000 টাকার 4 বছরের সুদে আসলে, 4 বছরের সুদ আসলে কত হবে? ভেরি সিম্পল, সেম আগের মতো, শুধু সুদ হিসাব করি আমি। আই, তাহলে পি এর মান কত? পি ইন্টু R/100 ইন্টু টি, পি আছে হলো 30,000, আর এর মান কত? 5, 100, কয় বছরে? 4 বছরে। তাহলে তো দেখো কয় টাকা পাবা তুমি, তাহলে কত পাবে? 5, 15, 4, 4 15 60, 6,000 টাকা। তোমার আসল ছিল কত টাকা? 30,000 টাকা। সুদ আছে কত টাকা? 6,000 টাকা।
তাহলে টোটাল 36,000 টাকা পাবা। ওই যে মূল ব্যাপারটা হলো যে ঐকিক নিয়মের চেয়ে যদি আমি সূত্রটা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়। 36,000 টাকা। ব্যাংক রিটার্নের কোর্স আসবে সুমন পরীক্ষার পরে, ঈদের পরে 15টা ক্লাসের। এটা ওই গত ক্লাসে বলছি আমি, ব্যাংক রিটার্নেরটা হলো ঈদের পরে শুরু হবে ব্যাংক রিটার্ন। 15টা ক্লাসে মানে সবগুলি টপিক থেকে, সব টপিকের প্রশ্ন যদিও ব্যাংক রিটার্নে আসে না, তারপরে আমরা কোর্সটা ডিজাইন করছি এমনভাবে যাতে কোনো টপিক বাদ না যায়। অনেক সময় দেখা যায় হয়তো একটা কোশ্চেন চলে আসছে, বা ধরো রিটার্ন কোশ্চেন কটা থাকে, 3টা 5টা থাকে, 3টা কোশ্চেনের মধ্যে তুমি একটা না পারলে 10 ছুটে যাবে। এখানে কোনো চ্যাপ্টার যেন ছুটে না যায় ওই হিসেবে আমরা টোটাল 15টা ক্লাসের এটা ডিজাইন করছি। ক্লাস অবশ্য বেশি হবে আরও, কিন্তু জাস্ট লেকচার শিট হলো 15টা আর কি। ঠিক আছে, 16 নাম্বারটা কিন্তু 10% মুনাফায়, 10% মুনাফায়। এটা তোমরা করো তো প্রশ্ন অঙ্কটা। 10% মুনাফায় আমি সময় নিতেছি 300 টাকা, 10% মুনাফায় 300 টাকা, এবং 8% মুনাফায় 300 টাকা না 3,000 টাকা, 3,000 টাকা। 10% মুনাফায় 3,000 টাকা ও 8% মুনাফায় 2,000 টাকা। 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে, এটা তোমরা নিজেরা করো, বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, 10% হারে 3,000 টাকা আর 8% হারে 2,000 টাকা যদি হয়, এখন অ্যাকচুয়ালি মোটের উপর অ্যাকচুয়ালি কত হবে এটা করার চেষ্টা করো তোমরা। বীজগণিতের মধ্যে বিন্যাস সময় সম্ভবত বীজগণিতে না, ঠিক এটা তো অ্যাকচুয়ালি এটা তো পাটিগণিতের হিসাবে, হ্যাঁ এগুলিও আছে মর্তুজা, বিন্যাস সময় সবগুলি আছে তোমার। এটাতে আছে তো বেসিক ম্যাথে, এটাতেও আছে তো বিন্যাস সমাবেশ সম্ভবত সবগুলি আছে। ইভেন কিছু প্রশ্ন আছে তোমার যে বিন্যাস সমাবেশ, এগুলো কোনোটার সাথেই যায় না। এটা ইংলিশ অ্যাকচুয়ালি কাউন্টিং বলে, হিসাব করতে হয় কীভাবে। যেমন ওই যে 6 জন মানুষ একসাথে আছে, 3 জন একসাথে আছে, একজন আরেকজনের সাথে যদি হ্যান্ডশেক করে কতগুলি হ্যান্ডশেক হবে। 6টা টিম একটা আরেকজনের সাথে যদি খেলে তাহলে কি হবে। 5 জনকে যদি একই সারিতে সাজানো হয় একটা কত সিরিয়াল হবে। 9.2 মেবি। হ্যাঁ, গণিতের সিট পাওয়া যাবে ভর্তি হইলে। রমিজউদ্দিন রাজা, তুমি যদি ভর্তি হও তাহলে তো অবশ্যই বই পাবা। এটা বই হিসাবে আসছে। যারা বই হিসাবে ভর্তি হইতেছে ওই যে 750 টাকা তো টোটাল কোর্স ফিটা, এই 750 টাকার মধ্যে বইটা আছে। ঠিক আছে, এটা সময় না নেই আমরা, তাহলে 10% আগে দেখে পেলে এখানে কত হয়। তাহলে ইন্টারেস্ট আমি কত টাকা পাবো, 10% মুনাফায় 300 টাকা আর 8% মুনাফায়। তাহলে এখন প্রশ্ন হলো এটা কয় বছরের জন্য মেনশন করা যেহেতু নাই, এটা 1 বছরে চিন্তা করলেই হয়। তাহলে দেখি 10%, ধরো 300 টাকায় 10%-এ তুমি কত পাবা। 100 টাকায় কয় টাকা পাবো, 1 টাকা মানে 10 টাকা। তাহলে 1,000 টাকায় 100 টাকা, তাহলে 300 টাকা পাবা। তাহলে এখানে মুনাফা পাবো প্রথমটায় মুনাফা হবে 300 টাকা। লিখে দেখাবো। জাস্ট এমনি একদম নর্মালি চিন্তা করো, 3,000 টাকায় রেট হলো 10%, 1 বছর শেষ। তোমার যদি খুব একদম নর্মাল ক্যালকুলেশন না করতে চাও তাহলে 3,000 টাকা 300 টাকা পাইলাম। একইভাবে এইখানে কত টাকা পাবা, 2,000 টাকায় 8% 1 বছরে, তাহলে 8%-এ পাবে তুমি এখানে কত টাকা, 160 টাকা। তাহলে টোটাল তুমি কত পাইলা, মোট সুদ পাবে কত টাকা, মোট সুদ পাবে হলো 460 টাকা। কারণ এখানে 300 টাকা আর এখানে হলো 2 বছর ছিল না 1 বছর ছিল, বছর কি মেনশন করা আছে দেখি।
প্রশ্নটা আবার একটু দেখি, কত নাম্বারটা? এটা 16 নাম্বার। 10% মুনাফা 8% বিনিয়োগ করলে মোট মূলধনের উপর শতকরা, না হ্যাঁ বছর মেনশন করা নেই। তাহলে টোটাল হলো কত টাকা? 460 টাকা। এখন তোমার টোটাল মূলধন কত টাকা খেয়াল করো, 2000 টাকা, 3000 টাকা, 2000 টাকা, টোটাল হলো 5000 টাকা। তাহলে 5000 টাকায় যদি আমি পাচ্ছি কত টাকা, এই ধরো মোটের উপর, তাহলে 5000 টাকায়, এখন নর্মালি চিন্তা করো না, এত তো একদম সূত্র না লিখে চিন্তা করলে, 5000 টাকায় পাইতেছি হলো 4600 টাকা। তাহলে 100 টাকায় কয় টাকা পাবো? তাহলে এটা পাবে হলো 46.5। 46.5 হলে কি হয়, 5 নং 45, 5 দুগুণে 10, 9.2%। অ্যাকচুয়ালি 9 গড়ে 9.2% হবে, মানে টোটাল মূলধন দিয়ে টোটাল ইন্টারেস্টে ভাগ করলেই তো পেয়ে যাব। সতেরো, জাহিদুল তাড়াতাড়ি কাটাকাটি করার সিস্টেম হলো তোমাকে এই করতে হবে, ওই মানে কি বলে বাংলায় বলি না আমরা, নামাতা, এই ব্যাপারটা তোমার আইডিয়া থাকতে হবে। সংখ্যার হিসাবটা তুমি ওই যে যত দ্রুত ক্যালকুলেশনটা শিখবা তত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারবে। এখন 7 নং 63 না 54 যদি তুমি বলো তাহলে তো ঝামেলা হয়ে যাবে, এইটা বুঝতে হবে। এবং আমরা করি কি 10-এর বেশি আর পারি না, ওই তুমি 20 পর্যন্ত নামাতা মুখস্থ করে রাখো, তাহলে তো সহজ। 11টা তো এমনিই পারা যায়, 15টা তো এমনিতেই পারা যায়। আচ্ছা 17টাতে যাই, শতকরা বার্ষিক কত হার সুদে? 17 শতকরা বার্ষিক কত হার সুদে? শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। হ্যাঁ 3 গুণ হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় আসে, এই প্যাটার্নটা পরীক্ষায় আসে কিন্তু সহজে। শতকরা বার্ষিক কত হার সুদে, বহুত শর্টকাট অনেক কিছু আছে, ওদিকে যাচ্ছে না, কিন্তু মূল ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। শতকরা বার্ষিক কত হার সুদে, তুমি প্রশ্ন পড়ে আগেই তুমি আইডেন্টিফাই করে ফেলতে হবে তোমাকে কি চাচ্ছে। শতকরা বার্ষিক কত হার সুদে, কিসের মান দরকার? আর এর মান দরকার। সুদে কোনো আসল, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। তাহলে 10 বছরের সুদে মূলে যদি 3 গুণ হয়, তাহলে ধরি এই ধরনের অঙ্কগুলি কিভাবে করতে হয়। ধরি আসল 100 টাকা, আসল কত টাকা? 100 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, কত টাকায় 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। তাহলে 10 বছরে সুদ আসলে কত হবে? সুদ আসলে 3 গুণ যদি হয়, তাহলে 100 টাকা ছিল, তাহলে 300 টাকা হবে। আচ্ছা এই 300 টাকার মধ্যে তোমার কি আছে? সুদও আছে, আসলও আছে। আসল আছে কত টাকা? 100 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সুদ হবে 300 বিয়োগ 100 মানে 200 টাকা। তাহলে 200 টাকা। এখন সুদ আছে 200 টাকা, এর মানে এটা আছে কিসের মান? তোমার আয়ের মান। এটা কি পাইলে? পি এর, এটা তো এ আর পি, পি আর আই একসাথে, এখানে আছে পি এর মান। বছর তো আছেই 10 বছর, কোনটা দরকার? রেট দরকার। তাহলে আর এর মান কিভাবে ক্যালকুলেট করব? আই গুণন 100 পি গুণন টি, কিন্তু সবগুলি আছে। আই হলো কত টাকা? 200 টাকা। এই যে আমরা ক্যালকুলেট করছি একটা, এটা 200 টাকা হোক, এটা 100 ধরো, 1 ধরো, যাই ধরো, হিসাবটা একই রকম থাকবে। এটা তো 100 তো সূত্রেরই আছে। মূলধন তুমি কত ধরছিলা? আসল 100 টাকা, কত বছরের? 10 বছরের। এখন কাটাকাটি করো, শেষ। তাহলে হবে রেট হবে 20%। তাহলে 20%, বাবা এত রেট আছে কোথাও? কোনো ব্যাংকে আছে? এই দেখ শাহ সিরাজ আলী বাপ্পি লিখছে 200%। হয় 200% হয় কী হবে? তুমি লিখতে ভুল করছো, 200% না 20%। এগুলো কিন্তু যে সূত্র টুত্র বিভিন্ন জায়গায় দেওয়া আছে, কিন্তু
আমি ওই সূত্রে যাচ্ছি না, শর্টকাট এটা তুমি নিজেই পারবা, নিজেই বানাইতে পারবা, কিন্তু শর্টকাট খেলে চিন্তা করো না, অঙ্কটা বুঝতে হয় জরুরি। এটা আমরা না বুঝতে পারার কারণে ঝামেলা হয়। 18 নাম্বারটা সেম। হ্যাঁ, 18টা তুমি বাছাই করো। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? সেম, একই জিনিস। 19 নাম্বারটাতে যাই। 19 নাম্বারটা কি আছে? একটি নির্দিষ্ট হারে 6,000 টাকা 4 বছরে সুদ আসলে 8,000 টাকা হয়। সুদ আসলে কত টাকা হয়? 8,000 টাকা হয়। একই হারে 525 টাকা কত বছরে সুদ আসলে 700 টাকা হবে? সুদ আসলে 700 টাকা হবে। তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে? এটা একটা অঙ্কের দুইটা পার্ট, আলাদা আলাদা চিন্তা করলে হয়। একটা নির্দিষ্ট হারে 6,000 টাকা 4 বছরের সুদ আসলে যদি 8,000 টাকা হয়, তাহলে প্রথমেই আমি বলতে পারবো এখানে সুদ আছে কত টাকা? 2,000 টাকা, নাকি এটা বিয়োগ করে দেখাইতে হবে? 8,000 থেকে 6,000 বিয়োগ করলে 2,000, এটা বিয়োগ করে দেখান লাগবে। ধরো 2,000 টাকা সুদ হলো একটা নির্দিষ্ট হারে। তাহলে একটা নির্দিষ্ট হারে মানে এখন তুমি এখান থেকে রেট পেয়ে যাবে। রেট কিভাবে আমরা ক্যালকুলেট করব? একটু আগে শিখছি আমরা, পি গুণন টি। তাহলে এইখান থেকে পাবে কত? 4 বছরে সুদ আছে কত টাকা? 2,000 টাকা। 100 কত টাকা ছিল? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা কত বছরে? 4 বছরে। তাহলে একটা দুইটা তিনটা ক্যান্সেল। ওকে, 4 দিয়ে যদি কাটে এটা পাবো কত? 50। আবার এটা যদি তুমি কাটো এটা পাবে 25, এদিকে পাবে 3। তাহলে কত পাবে? এটা পাবে 25, এখানে পাবে 3, এত %। এটা যেভাবে আছে এইভাবেই রাখো আপাতত। এখন তোমাকে কি বলছে? পরে আরেকটা পার্ট। অ্যাকচুয়ালি এটা দুইটা অঙ্ক একসাথে, আর কিছু না, একই হারে। এখন কিন্তু রেট পেয়ে গেছি আমি। এই যে আর এর মান পেয়ে গেলাম আমরা কত %? এই যে 3/25%। একই হারে 525 টাকায় কত বছরে 700 টাকা হবে? তাহলে 700 টাকা যদি হয়, তাহলে এখানে সুদ আছে কত টাকা? সুদ আসলে 700 টাকা হইলে এখানে আছে হলো আসল আছে 525 টাকা। তাহলে তুমি কত পাবে? 175 টাকা। এর মানে 175 টাকা সুদ। এখন দরকার কি আমার? কি দরকার? কত বছর? টি এর মান। তাহলে টি এর মান যদি আমরা ক্যালকুলেট করতে চাই, যা সুই নর্মালি আমাদের এটাতে বসাইলে হবে 100 পি ইন্টু আর। কিন্তু রেট তো দেয়াই আছে আমার, তো এটা জানি আমরা। তাহলে আই গুণ 100, আই এর মান কত? মান বসাই বলি 175। আর এখানে পি আছে কত টাকা? পি হলো 525 টাকা। 525 টাকা। রেট আছে কত? 25.3। এটা ওকে। এখন যা সেটা তুমি শুধু ক্যালকুলেট করলেই হবে। ক্যালকুলেশনটা দেখায়। দুইজন ব্রিলিয়ান্ট। কে দুইজন ব্রিলিয়ান্ট? আচ্ছা, এটা মুছে দিই। হ্যাঁ, এটা এই অংশটুকু মুছে দিই, এটা তো আগে দেখছি আমরা। এখন যা সেই পার্টটা তুমি ক্যালকুলেট করলেই হবে। ক্যালকুলেশনটা কিন্তু জরুরি না, এটা কিন্তু তুমি নিজেই পারবা। তারপরে আমি একদম ভেঙে ক্যালকুলেশন করে দেখাই দিছি। এইটা কি করতো? তুমি কাটাকাটি করতে যায় না, কাটাকাটি করলেই ঝামেলা পড়ে যাবে। এইটা এরকম লিখবা না, এই যে এরকম লিখবো না, এটা মানে তো এই যে নিচেরটা 525 গুণ 25/3। এখন এটা তুমি ওই যে আগের মতো একদম নর্মাল অঙ্ক আমরা যেভাবে করি, এটা পাইছিলাম লব। এখন কী হবে? এটা উল্টে যাবে। উল্টে গেলে 3টা উপরে চলে যাবে না? তাহলে 3টা যদি উপরে হয় 525, আর এদিকে পাবে কত? 25। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে আনসার হয়ে যাবে। তাহলে 25 দিয়ে কাটলে 4। দেখি তো এটাতে কাটা যায় কিনা। 5 দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটলে 105। ওকে, তাহলে এটা যদি হয় 105, 5 দিয়ে কাটলে 105,
এটারে 5 দিয়ে কাটি, এটারে 5 দিয়ে কাটলে কত পাবে? 3 পাশে 15, 5 পাশে 25, 35। এটাতে আবার কাটা যায় তো, এই যে 3 3 3 কাটা 4, এর মানে 4 বছর। তাহলে আনসার হবে 4 বছর। ওই যে আমরা অনেকগুলো অঙ্ক দেখছি, মূলত বিষয়টা কীরকম থাকে, ওই তুমি যদি খালি ওই 4টা শব্দ যদি আমরা চিনতে পারি, 4টা শব্দ কি কি? আসল, সুদ, সুদের হার। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়, আমাদের সুদের হারটা ওইভাবে চিন্তা করতে পারি না আমরা। সুদের হার বা সময়, সময়ের ক্ষেত্রে শুধুমাত্র বছর হইলে তো কোনো কথাই নাই, মাস হইলে একটু ঝামেলা হয়, 2 দিয়ে আবার ওই 12 দিয়ে ভাগ করতে হবে। 20 নাম্বারটা, 20 নাম্বার প্রশ্নটা কি? শতকরা বার্ষিক যে হার সুদে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদে মূলে, 6 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, সুদে মূলে দ্বিগুণ হয়, সেই হারে 2টা অঙ্ক একসাথে, আর কি 2টা একসাথে দিলে কিভাবে হয়? কত টাকা, এখন আসল দেয়া নাই এখানে, 4 বছরের সুদে মূলে, 4 বছরের সুদে মূলে 2050 টাকা হবে। হ্যাঁ, 2050 টাকা হবে। প্রশ্নটা আবার বলতেছি, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়। আমরা এই পর্যন্ত আগে অঙ্ক করে ফেলাই, পরেরটা দেখব কি আছে, ওটাতে যাইনি। শতকরা বার্ষিক যে হারে, তাহলে কি ওই আগের মতো লিখি আমরা? তাহলে ধরি আসল 100 টাকা, কারণ যেহেতু এখানে কোনোটা মান দেয়া নাই, তাহলে তুমি এখানে সুদ আসল পাবে কত টাকা? সুদ আসল পাবা 200 টাকা। সুদ আসল যদি 200 টাকা হয়, তাহলে সুদ আছে এখানে 100 টাকা। কি দরকার তোমার? রেট দরকার। এই যে রেট, শতকরা বার্ষিক যে হারে, তাহলে রেট যদি হয় আই গুণ দিবে 100, পি গুণ 3 টি, তাহলে আই কত? 100 টাকা। 100 টাকা কয় বছরে? 6 বছরে। তাহলে পি এর মানও তো 100, তাহলে 6, এটা কাটা, এদিকে আমরা এইভাবেই রেখে দিচ্ছি 3 50 3, এই রেটটা ধরো এত %, এইভাবেই থাকো। এখন সে বলছে সেই হারে, সেই হার তো আছেই, কত টাকা, এর মানে আমার দরকার কি? আসল। 4 বছরের সুদে মূলে এত টাকা হবে। এখন যেহেতু এখানে ওটা দেয়া নাই, তাহলে কি করতে হবে? এখন এইখান থেকে আমাকে এইটার মান বের করতে হবে। তাহলে আমরা এখন সরাসরি যদি আমরা এটা জাস্ট এরকম লিখতাম, খেয়াল করো, ধরো পি যদি লিখতাম, তাহলে কি পাইতে তুমি? আই গুণ পাবে 100, আর এদিকে পাবা হলো 100 আর আর গুণন টি। ওকে, কিন্তু এখন তো পি এর তো মান দেয়া নাই, কিন্তু এটা আছে কি? সুদাসল। তাহলে সুদাসল যদি হয়, আমরা এরকম লিখতে পারি 2050 বিয়োগ আই এর মান, 2050 বিয়োগ আই এর মান। এখানে যদি আমি সুদটা যদি থাকতো, তাহলে বিয়োগ করে দিলেই হতো, কিন্তু সুদও নাই, আসলও নাই। অথবা আসলটা যদি থাকতো, তাহলে বিয়োগ করলে সুদেরটা পেয়ে যেতাম, নাই। এখন আই ইন্টু 100, ওকে, আর এর মান কত? কত পার্সেন্ট রেট? এই যে রেট হলো এটা 50/3 গুণ কত বছরের? 4 বছরের। এখন যা সেটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু এটার আনসার পেয়ে যাবো। আনসার পেয়ে যাবো বলতে এখান থেকে আই এর মান চলে আসবে। এটা যদি আই এর মান আসে, তখন তো বিয়োগ করলে হবে, 2050 থেকে এটা বিয়োগ করে দিলেই আই এর মান পেয়ে যাবো। তারপরে আমরা দেখতেছি 2050 বিয়োগ আই সমান, দেখো এটা এরকম লেখা যায়, ঠিক আছে? লিখে দেখাই, আই গুণ 100, এটা তুমি কি লিখবা? এটা এরকম লিখ, কাটাকাটি করার দরকার নেই, 50 গুণ 4 পাবে 3, ওই আগের মতো লিখছি। তাহলে একইভাবে এটা লিখতে পারবো আমরা 2050 বিয়োগ আই, এই যে আই এর মান কিন্তু আমাকে ক্যালকুলেট করা লাগবে। তাহলে এখন জাস্ট উল্টায় দিব, আই গুণ 100, আর এটা কি হয়ে যাবে? 50 গুণ 4, আর 3টা চলে যাবে উপরে। এখন তুমি কাটাকাটি করো, 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2,
তাহলে কি পাবে, এখানে পাবে হলো, এটাতে পাবে কত 2050 বিয়োগ আই সমান উপরে পাবে 3i ভাগ 2। ফাইনালি কি পাবো আমরা, এটা আমি এটা উপরে লিখি, ফাইনালি কি পাবো, যদি আর গুণ করো তুমি পাবে এটা 4100, 4100 বিয়োগ 2i সমান 3i, তাহলে আমরা পাবো 5i সমান 4100 টাকা। 5i মানে 4100, সো i সমান কত 4100, তাহলে পাবে কত 8000 মানে 820 টাকা। 820 টাকা তো হলো সুদ, কিন্তু আমাকে কি দরকার, আমার আসল দরকার ছিল তো 2050, এখান থেকে 820 বিয়োগ করলে তো আনসার হয়ে যাবে। তাহলে 3 4 মানে 2 1 1230 টাকা, অ্যাকচুয়ালি আসল হবে 1230 টাকা। এটা যদিও ক্যালকুলেশনে একটু সময় লাগছে, কিন্তু মূলত তো মূল ব্যাপারটা বুঝলেই হলো, ওই সূত্রের ব্যাপারটা খেয়াল রাখলেই হয়, সূত্রগুলো শুধু ইউজ করতে পারলে কিন্তু আনসার হয়ে যায়। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আজকে অঙ্কে আমরা যাব না, আমি সূত্রগুলো শুধু লিখে দিতেছি, নেক্সট ক্লাসে চক্রবৃদ্ধির অঙ্কগুলো দিয়ে শুরু করে তারপরে আমরা অন্য চ্যাপ্টারে যাব। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি থাকে, শুধুমাত্র আমি যেটা বারবার বলতেছি, চক্রবৃদ্ধি শুধুমাত্র যদি 2 বছরের চক্রবৃদ্ধি হয় তাহলে আনসার করা যায় এমসিকিউতে, আদারওয়াইজ এগুলো আনসার করা যায় না, কারণ ক্যালকুলেশনে অনেক ঝামেলা হয়। কি হয় দেখো, চক্রবৃদ্ধি আসলে মূলত ব্যাপারটা কি হয়, বাস্তব ব্যাপারটা খেয়াল করি। ধরো আমি 10,000 টাকা ব্যাংকে রাখলাম, 10,000 টাকা 5 বছরের জন্য, 5 বছর, ছোট করে নিই, ধরো 10,000 টাকায় ধরো 3 বছরের জন্য রাখলাম, 3 বছর, 10% ইন্টারেস্ট রেট। কত পার্সেন্ট রেট, 10% রেটে 3 বছর পরে অ্যাকচুয়ালি আমি কত টাকা পাবো, রিটার্নটা আমার কত আসবে। কি হয় সিস্টেমটা, ব্যাংকের হিসাব আরও জটিল, ওইখানে ওরা অন্যভাবে ক্যালকুলেট করে, কিন্তু ইউজুয়ালি কি করি আমরা, সরল সুদের ক্ষেত্রে কি করছি, আমি যে 1 লাখ টাকা বা 10 লাখ টাকা ব্যাংকে যেটা রাখছিলাম, ব্যাংক কী করতেছে, আমাকে ওইটার উপরেই কিন্তু কাউন্ট করছে, শুধু আমার মূলটার উপর। এইখানে কি হয়, ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যায়, মূল টাকাটার সাথে অ্যাড হয়ে যায়। খেয়াল করো, এই 10,000 টাকায় আমি প্রথম 10% রেটে আমি কি পাবো, কত টাকা পাবো প্রথম বছরে, তাহলে কত টাকা পাবো, 1,000 টাকা পাবো। 1,000 টাকা যদি পাই, তাহলে ধরো প্রথম বছরের সুদ কয় পার্সেন্ট রেটে, 10% রেটে, 10,000-এর, এটার ওইভাবে যাচ্ছি না, তাহলে ধরো কত টাকা পাবা, 1,000 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে কি হবে, তোমার আসল হয়ে যাবে, আসল কখন, দ্বিতীয় বছরের শুরুতে, এইবার আসল হয়ে যাবে আমার, আগের তো 10,000 টাকা তো ছিলই, আরও 1,000 টাকা এটার সাথে অ্যাড করবে, এই হলো 11,000 টাকা। 11,000 টাকা আসল হবে। এখন সে কি করবে, এই 11,000 টাকার উপর 10% ক্লেম করবে। এইবার তার দ্বিতীয় বছরের সুদ পাবে সে কত টাকা, এই 11,000-এর 10%, 11,000-এর 10% মানে 1,100 টাকা। তৃতীয় বছরের শুরুতে তার অ্যাকচুয়ালি আসল কত টাকা হবে, আসল হবে হলো আগের আছে 11,000 টাকা, এখানকার আছে আরও 1,100 টাকা, তাহলে টোটাল পাবে 12,100 টাকা। পরের বছর কি হবে, এই 12,100 টাকার উপর 10%, তাহলে তৃতীয় বছরের শুরুতে, এটা কিন্তু মানে লাস্ট, তৃতীয় বছরের শেষে যদি সে টাকাটা উঠাইতে হয়, তখন সে সুদ পাবে কত, সুদ পাবে হলো এই 12,100-এর 10%, 10% মানে 1,210 টাকা। ওকে, তাহলে সে মোট কত টাকা পাবে, মোট পাবে হলো 1,210 মানে 12,100 প্লাস 1,210 টাকা, এর মানে 13,330 টাকা পাবে, নাকি 13,330 না 13,310 টাকা, 13,310 টাকা পাবে। এইটা পাবে সে 3 বছর পর যদি টাকাটা উঠায় নিতে হয়। তো চক্রবৃদ্ধিতে মূল ব্যাপারটা কি থাকে, ওই জাস্ট ইন্টারেস্টটা ওইটাকে কাউন্ট করতে হয়। এইটাই আমরা কিসে যাই, এটাই একটা
যদি আমাদের পরীক্ষার জন্যে এটা সূত্র দিয়ে আমরা ক্যালকুলেট করি তাহলে সহজ হয়। এই হলো সি, সি মানে হলো কম্পাউন্ড অ্যামাউন্ট। এগুলো লিখে দিব না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আমি কেন এখানে 100টা নিয়ে নিই বারবার, যাতে ওইটা তোমার ওই কাটাকাটি করা না লাগে, ঝামেলা হয়ে যায়, ওটা দশমিকে বানায়। সি হলো কম্পাউন্ড অ্যামাউন্ট, অ্যাকচুয়ালি কম্পাউন্ড অ্যামাউন্ট। তাহলে সি এর মধ্যে কি আছে কম্পাউন্ড? এখানে প্রিন্সিপালও আছে, ইন্টারেস্ট আছে, দুটো একসাথে কিন্তু। আর এগুলো তো আগেরই, এটা পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট, এন মানে অ্যাকচুয়ালি টাইম, এখানে সময়, এটা মানে টাইম মিন করে। এখন চিন্তা করি আমরা, যদি এটা 3 ইয়ার্স হইতো তাহলে তো এটা পাওয়ার কত হইতো? 3 হইতো। 12.5%-এ 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধির ইন্টারেস্ট, তাহলে যাবে তোমার একটা অঙ্ক করতেই সময় চলে যাবে। ওকে, এখানে শুধু এই বিষয়গুলি খেয়াল রাখি। এটা আমার কিসের? এটা 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 মুছে দেয়, এটা লাগবে না। এটা হলো বছরে যদি হয়, অ্যানুয়ালি বা বছরে যদি হিসাব করি। আচ্ছা, হাফ ইয়ারলি যদি হয়, অর্ধবার্ষিক, তাহলে কি করতে হবে? এইটারে 2 দিয়ে ভাগ করতে হবে, এইখানে আবার 2 দিয়ে গুণ করতে হবে। দেখো এখন কত বড় হয়ে যাবে, এটা পরীক্ষার হলে আনসার করা যাবে না তো। এটা হলো হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক। ওকে, কোয়ার্টারলি যদি হয়, এটাকে কি করতে হবে? 4 n ইন্টু 4, এটা হলো কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? প্রতি 3 মাস পর পর। এখন প্রশ্ন হলো, যদি এই যে এইগুলোর পাওয়ার যদি বেড়ে যায়, আর মান্থলি হইলে তো আরও যন্ত্রণা, এটা 12 দিয়ে, এটার 12 দিয়ে গুণ করা লাগবে, তো 12 দিয়ে ভাগ করা লাগবে। এই কারণে আমি বলি এমসিকিউতে এগুলি বাদ, এগুলি আনসার করা যাবে না কখনোই। এটা যদি আসে, এটা স্কিপ করে আসতে হবে, এটা আনসার করার সময় নেই। কারণ আমি এই এত অল্প সময়ের মধ্যে, যেহেতু ক্যালকুলেটর আমাকে নিতে দিবে না, এটার ওই পাওয়ার ক্যালকুলেট করে করে ওটা আনসার করা টাফ। এই কারণে শুধুমাত্র যদি মান্থ অ্যানুয়ালিটি আসে, তাও 2 বছর পর্যন্ত যদি আসে, এটা ক্যালকুলেট করা যায়। 3 বছর হইলেই ঝামেলা হয়ে যায়, পাওয়ার 3 হয়ে যায়, এগুলো আর ক্যালকুলেট করা যায় না। তো চক্রবৃদ্ধির অঙ্কগুলো আমরা আজকে আর দেখতেছি না, নেক্সট ক্লাসে চক্রবৃদ্ধির 2-1টা অঙ্ক দেখাবো। চক্রবৃদ্ধির অঙ্ক অ্যাকচুয়ালি খুব বেশি একটা পরীক্ষায় আনসার করা যায় না বা হয় না। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। যারা ক্লাসটা দেখছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আজকেই আমাদের লাইভ ক্লাস বলতে ফ্রি ক্লাস আজকেই শেষ। নেক্সট দিন থেকে ঈদের পরে আবার দেখা হবে। যারা জয়েন করছেন তাদেরকে কে কে আছে দেখি। ওই নেক্সট ক্লাসে কিন্তু নাম ডাকবো, কিন্তু নাম ডাকতে হবে কিন্তু। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব। ওর পিতা, রবিউল, জুয়েল, মুর্শেদ, যারা কমেন্ট করছে শুধু তাদের, জয়েন করছিল তো অনেকেই, 100 কতজনের মতো জয়েন করছিল। তালুকদার, সুমন, মর্তুজা, মুর্শেদ, জাহিদ। ওকে, যারা ছিলেন এতক্ষণ থ্যাংক ইউ। দেখা হবে আবার ইনশাল্লাহ ঈদের পরে। অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।